আসসালামু আলাইকুম। রিসেন্টলি আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে ভিডিও চাই, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করব বা কিভাবে আমরা ব্লগ সাইট বানাবো, ব্লগ সাইট বানিয়ে কিভাবে আমরা আয় করব। এই টপিকের অনেকগুলো কমেন্ট এসেছে। তো বেশিরভাগ সময় আমি কমেন্টগুলোকে ইগনোর করে গেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে 2025 সালে এসেও বা সামনে 26 সাল চলে আসছে, এরকম একটা সময়ে এসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আসলে কতটা ইমপ্রুভ করা যাবে বা কতটা এগোনো যাবে, এই জন্য আমি আসলে এটাকে খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু গত মাসেই এবং এই মাসে মোটামুটি আমরা 4টা ওয়েবসাইট বানিয়েছি আমাদের কোম্পানিতে, যেখানে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপের ওয়েবসাইট বানিয়েছি। তো এরপরে আমার কাছে আমি আবার নতুন করে একটু চিন্তা করলাম যে ইজ ইট স্টিল ওর্থ ইট টু লার্ন ইন 2025। তো এটা দেখার পরে আমি একটু ঘাটাঘাটি করা শুরু করলাম, কারণ এখন এমন একটা সময় এসছে যে আমরা কোনো একটা কিছু সার্চ করলে সেটা আমরা সাধারণত গুগলে সার্চ না করে চ্যাটজিপিটিতে সার্চ করি বা আমরা ইউটিউব ভিডিওতে দেখি। তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা ওয়েবসাইট বানাই, সেখানে আমরা একটা ব্লগ সাইট তৈরি করি, তারপর সেখানে আমাদের কিছু প্রোডাক্ট থাকে এবং আমরা এই পোস্টগুলার প্রত্যেকটা পোস্টার এবং ওয়েবসাইটের এসইও করি, যার ফলে যেটা হয় যে গুগল থেকে প্রচুর ট্রাফিক আমাদের ওয়েবসাইটে চলে আসে। তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি যেটা দেখলাম যে 2024 সালে ইউএসএতেই শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে স্পেন্ড করা হয়েছে 18.5 বিলিয়ন ইউএস ডলার, যেটা 2031 সাল পর্যন্ত গিয়ে ঠেকবে 31 বিলিয়ন ইউএস ডলারে, যেটা 8% ইনক্রিজ। তার মানে বছর বছর আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ইনক্রিজটা সেটা দেখবো। ডেফিনেটলি এটা প্যাটার্নটা একটু চেঞ্জ হতে থাকবে, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্টিল কাজ করবে এবং অ্যাটলিস্ট 2031 সাল পর্যন্ত রিসার্চের রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে যে এটা গ্রোথ হবে। তো আমরা যে কোনো সেক্টরে যখন চুজ করি আমরা একটু এক্সপেক্ট করতে চাই অ্যাটলিস্ট আগামী 4-5 বছর এটা কি করবে বা কেমন হবে। তো সেই হিসাবে আমরা কিন্তু সহজেই বলতে পারি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা মোটামুটি রিলেভেন্ট স্টিল ইন 2025। কিন্তু এটা কিন্তু এমন না যে আপনি আসলাম, খেললাম, জয় করলাম, মানে ভিনিভিডি বিচি না। এটার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু এটার জন্য একটা লং টার্ম স্ট্র্যাটেজি সেট আপ করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি ওয়াইজ আপনাকে আগাতে হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে চান, প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো আমরা প্রথমে ওয়েবসাইটটা সেট আপ করবো এবং এরপরে আমরা ধাপে ধাপে এটা নিয়ে কথা বলবো যে আসলেই অ্যাফিলিয়েট মার্কেটিং কতটা অর্থিত এই সময় শেখায়, এটার সুবিধা কি, এটার অসুবিধা কি, প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। কিন্তু আমরা আগে ওয়েবসাইটটা সেট আপ করে ফেলি চলেন। তো আপনি যদি ওয়েবসাইট সেট আপ করতে চান, ডেফিনেটলি আপনার একটা ডোমেন এবং একটা হোস্টিং লাগবে। এবং আপনি হয়তো বলতে পারেন যে ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কেন আমার ওয়েবসাইট লাগবে? এটার পর সর্বপ্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট সেট আপ করবেন, সেখানে আপনি বিভিন্ন পোস্ট করতে পারবেন, বিভিন্ন আর্টিকেল রাখতে পারবেন। ইভেন আপনার অনেক সময় দরকার হবে যে জাস্ট একটা আমি যেটা বলবো যে শর্ট লিঙ্ক, একটা সুন্দর লিঙ্ক। তো সেই লিঙ্কের জন্য হলেও কিন্তু আপনার একটা ওয়েবসাইট লাগবে এবং এক্ষেত্রে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে যখন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইবেন। ইভেন আমি যেটা বলবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনার যদি কোনো ইনভেস্টমেন্টের দরকার হয়, সেটা জাস্ট এই একটা জিনিস যে আপনার একটা ওয়েবসাইট পারচেস করতে হবে। আর কোনো কিছুই আপনার ইনিশিয়ালি ইনভেস্ট করার দরকার নেই, বাকি সব কিছু আপনি নিজে নিজে করতে পারবেন। এই স্টেপটা অনেকেই স্কিপ করতে চায় যে আমি ওয়েবসাইট না কিনে যদি কোনোভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, সেটা করার সুযোগ আছে, কিন্তু সেটা দিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না। কারণ বেশিরভাগ ওয়েবসাইটগুলোতে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাবেন, তখন তারা আপনার কাছে কিন্তু একটা লিঙ্ক চাবে। তো মনে করেন আপনি একদম নতুন একটা অবস্থায় আছেন, সেই সময় আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেন যেখানে হয়তো 50টা সাবস্ক্রাইবার বা 100টা সাবস্ক্রাইবার, তখন অথবা আপনার একটা ফেসবুক পেজের লিঙ্ক দিলেন যেখানে হয়তো 100-200 ফলোয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে ওইটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু আপনি যদি একটা ওয়েবসাইটে লিঙ্ক দেন, খুব সম্ভাবনা বেশি যে আপনার ওই অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কটা তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অনেকগুলো সুবিধা আপনি পাবেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো এই কারণে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো যে আপনি একটা ওয়েবসাইট অবশ্যই সেট আপ করবেন। তো ওয়েবসাইট সেট আপের জন্য সবসময় আমার যেটা রিকমেন্ডেশন এবং আমি নিজে এটা ব্যবহার করি সেটা হচ্ছে হোস্টিঙ্গার। তো আপনি যদি ডোমেন হোস্টিং পারচেস করতে চান, আপনি চলে যাবেন alihosain.com/hostinger। হোস্টিঙ্গারের এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, ভিডিও ডেসক্রিপশনে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। ইভেন আমার অ্যাফিলিয়েট লিঙ্কের একটা হোস্টিঙ্গারের একটা কুপন কোডও আছে, সেটাও আপনি পেয়ে যাবেন। হোস্টিঙ্গার যে আমি ব্যবহার করি এরকম না, ওয়ার্ডপ্রেসও হোস্টিঙ্গারকে রিকমেন্ড করে, তো ডেফিনেটলি আপনি এটা ট্রাই করতে পারেন। তো আপনি হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করতে চাইলে আপনি চলে যাবেন প্রাইসিংয়ে। এখানে আসলে আপনি ভ্যারাইটিস অফ প্যাকেজ দেখতে পারবেন, এর মধ্যে যেটা আপনার পছন্দ আপনি সেটাই চুজ করতে পারবেন। তো এখানে আসলে যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনি প্রিমিয়াম, বিজনেস, ক্লাউড, স্টার্টআপ, যেটা আপনার পছন্দ আপনি সেটাই এখান থেকে চুজ করতে পারবেন। ডেফিনেটলি আপনি যখন হোস্টিং এর কোনো একটা প্যাকেজ পারচেস করবেন, তখন আপনি একটু রিনিউ প্ল্যানটা দেখে নেবেন। জাস্ট $4 দেখেই আপনি পারচেস করবেন না, কারণ এটা করলে দেখা যাবে যে পরে আপনি যখন পরবর্তী বছর থেকে ওইটা আপডেট করতে চাইবেন, তখন এত বেশি রেট দেখলে আপনি আবার বলতে পারেন যে আমার সাথে এটা স্ক্যাম হয়ে গেছে। তো এই জন্য অবশ্যই এগুলো একটু চেক করে নেবেন। প্লাস আপনি কি কি পাচ্ছেন সেটাও আপনি এখানে
চেক করে নিতে পারেন। ওকে, তো মনে করেন আপনি হচ্ছে যে বিজনেস প্ল্যানটা এটা চুজ করতে যাচ্ছেন, কারণ বিজনেস প্ল্যানটা চুজ করলে হোস্টিংয়ারে একটা মজার প্লাগইন আপনি পাবেন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন, যে প্লাগইনটা দিয়ে আপনি অনেক কিছু সেট আপ করে ফেলতে পারবেন। ইভেন হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কের ক্ষেত্রে অনেক সুবিধা আপনি পাবেন। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, আপনি যত বেশি পিরিয়ডের জন্য কিনতে পারবেন আপনার জন্য তত ডিসকাউন্ট হবে। ইভেন হোস্টিংয়ারে আপনি সবসময় কিনতে গেলে একটা ডিসকাউন্ট তো পাবেনই, এর উপর এক্সট্রা যদি আপনি ডিসকাউন্ট পেতে চান এক্সট্রা 10%, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে লিখে দিবেন Ali10, এবং আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। তবে আপনারা কেউ যদি এই সময়ে এসে হোস্টিংয়ারে হোস্টিং পারচেস করতে চান, আমি আপনাকে বলবো যে সম্ভব হলে একটু ওয়েট করেন, কারণ হচ্ছে হোস্টিংয়ারে কিছুদিন পরে ব্ল্যাক ফ্রাইডে সেল আসবে। তো তখন যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সেভিংসটা আরও বেশি হবে। যদি সম্ভব হয় একটু ওয়েট করতে তাহলে আপনি সেটা করতে পারেন। আমি সাধারণত চেষ্টা করি এই টাইমটাতে, মানে এই অক্টোবর মাসে সাধারণত পারচেস না করতে, বা নভেম্বরে প্রথম দিকে, কারণ হচ্ছে যে এই সময় পারচেস না করে আপনি কিছুদিন পরে পারচেস করলে দেখা যাবে একটা ভালো ডিসকাউন্ট পাবেন, এবং প্রতি বছর আপনি রিনিউ করবেন এই ব্ল্যাক ফ্রাইডে টাইমে, তো সেক্ষেত্রে আপনি সবসময় একটা ডিসকাউন্টের মধ্যে থাকবেন। এই জন্য সম্ভব হলে সেটা করতে পারেন। তা আপনার যখন এই পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন তখন আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এইচ প্যানেলে। আমি আমার এইচ প্যানেল থেকে আপনার সাথে দেখা করছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমার হোস্টিংয়ারের এইচ প্যানেলে লগ ইন করে নিয়েছি, এবং আমি লগ ইন করলেই আপনি দেখবেন যে আমার কিন্তু বিজনেস ওয়েব হোস্টিংও আছে, প্রিমিয়াম ওয়েব হোস্টিংও আছে, এবং প্রিমিয়াম ওয়েব হোস্টিংয়ের মানে কিছুদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। তো আমি এরপর থেকে বিজনেস ওয়েব হোস্টিংটাই ব্যবহার করবো, আমার প্রিমিয়াম ওয়েব হোস্টিংটা লাগবে না। তো এখন আপনি চলে যাবেন ওয়েবসাইটে, সেখান থেকে আপনি চলে যাবেন ওয়েবসাইট লিস্টে। ওয়েবসাইট লিস্টে আসার পর আপনাকে একটা ওয়েবসাইট সেট আপ করতে হবে। আমরা বিজনেস ওয়েব হোস্টিং এর আন্ডারে একটা ওয়েবসাইট সেট আপ করবো, এই কারণে আমি অ্যাড ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এরপর আপনাকে নিয়ে আসবে এই উইন্ডোতে, যেখানে আসলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য, ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা ক্রিডেনশিয়াল। অবশ্যই এটা একটু সিকিউর দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আপনাকে বলছে যে আপনি কি এআই দিয়ে ওয়েবসাইট বানাবেন নাকি প্রি বিল্ড থিম। তো আমরা দিব হচ্ছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট এখানে। এরপর এখানে আসলে আপনাকে বলছে যে আপনাকে একটা ডোমেইন সেট আপ করতে। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। ব্যাক করার পর এখানে হচ্ছে প্রি বিল্ড ওয়েবসাইট অ্যান্ড থিমস, এখানে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব নেক্সটে। এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে যে বলছে যে আপনি এখানে কি টাইপের ওয়েবসাইট সেট আপ করবেন। তো এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে এখান থেকে একটা থিম চুজ করে দিলাম। এটা কেন করলাম? কারণ হচ্ছে আপনি যখন এই কাজটা করবেন তখন হচ্ছে আপনি যে হোস্টিংয়ার অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্লাগইনটা, এই প্লাগইনটা পাবেন। আমি যদি এটাকে এখানে স্কিপও করতাম, আমি কিন্তু পরে আবার ড্যাশবোর্ড থেকে এটাকে কানেক্ট করতে পারতাম। তো আমরা এখান থেকে এভাবে করে দিলেই সমস্যা নেই আর কি, থিমটা জাস্ট সেট আপ হয়ে গেল। এরপর আমরা ক্লিক করব নেক্সটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্লাগইনটা আছে, গুগল সাইট কিট আছে, অল ইন ওয়ান এসইও প্লাগইনটাও আমরা এখানে ইনস্টল করে নেব, এবং হচ্ছে মনস্টার ইনসাইট, এটা আপনি নিতে পারেন, আমার আপাতত দরকার নেই। তো আমি এরপরে এটাকে করব নেক্সট। এরপরে আপনাকে এখানে একটা ডোমেইন দিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা লিখে দেই হচ্ছে AFFI, তারপর এতটুকুই লিখি ডট, আমরা ডোমেইন দেই ধরেন procoderbd.com। এই ডোমেইনটা আমার যেহেতু কেনা আছে, procoderbd.com এটা আমার কেনা আছে, আর এটার মধ্যে আমি এফই দিয়ে দিলাম হচ্ছে আমার সাবডোমেইন। তার ফলে কি হলো, আমার এখন আর ডোমেইন পারচেস করা লাগলো না। যদিও আমার একটা ফ্রি ডোমেইন আছে, আমি চাইলে রিডিম করতে পারি, বাদ দিলাম। আমি এখানে affiliate.procoderbd.com এই সাবডোমেইনের মধ্যে এটা সেট আপ করছি আর কি। তারপর আমরা ক্লিক করব নেক্সটে। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সাথে /blog এরকম করেও আপনি সাবডোমেইনে সেট আপ করতে পারেন। তাহলে হোস্টিংয়ার কি করবে, আমার জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবে। তো চলেন এটা সেট আপ হতে হতে আমরা হচ্ছে এখন রিয়েল টকটা করা শুরু করি, যে এই মুহূর্তে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখা কতটা অর্থিত, প্লাস হচ্ছে এটার সুবিধা কি অসুবিধা কি, এগুলো নিয়ে আমরা কথা বলি, এবং পরবর্তীতে আমরা ওয়েবসাইট সেট আপ করবো। যেহেতু আমার চ্যানেলে প্রচুর ওয়েবসাইট সেট আপের ভিডিও আছে অলরেডি, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, এবং আপনাদের মধ্যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আরও ভালোভাবে জানতে চান তাদের জন্য সেটা হেল্পফুল। আমার 2 ঘন্টা পরে অফিস আছে, আমি চাচ্ছিলাম যে তার আগে ভিডিওটা রেকর্ড করি, কারণ আজকে রাতে আমার ঘুম হচ্ছিল না। তো চিন্তা করলাম এই ফাঁকে ভিডিওটা রেকর্ড করে নিই আর কি। তো চলেন আমরা ওই টপিকে কথা বলা শুরু করি। একটু আগে আমি আপনাকে বলেছি 2025 থেকে 2031 সালের মধ্যে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে মার্কেটটা, এই মার্কেটের গ্রোথটাকে আমরা হিসেব করি, তাহলে আমরা দেখব 8% ইনক্রিজ হয়েছে। শুধু তাই না, একটা রিসার্চে দেখা গেছে যে যখন কোনো একটা কোম্পানি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সেল করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে, তখন তারা প্রতি $1 স্পেন্ডের জন্য, ধরেন কোনো ক্রিয়েটরকে বা আপনাকে $1 দিচ্ছে, এর বিনিময়ে তাদের প্রফিট হয় $6 থেকে $15। তো জাস্ট ইমাজিন করেন এই পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। যা কারণ হয় কি, কারণ হচ্ছে যে যখন কোনো একটা কোম্পানি তার ওয়েবসাইটের মাধ্যমে বা তারা যখন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডের মাধ্যমে যখন কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করে,
অনেক সময় সেটার কিন্তু সেভাবে ট্রাস্ট হয় না। কিন্তু আপনি যখন কোনো একটা ব্লগে, কোনো একটা ইউটিউব ভিডিওতে, কোনো একটা ফেসবুক পেজে যখন আপনি কোনো একজনের আপনার ট্রাস্টেড কারো কাছ থেকে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে জানেন এবং এর ফলে আপনি যখন সেই প্রোডাক্টটা ব্যবহার করেন তখন কিন্তু ওইটা ব্যাপারে আপনার ট্রাস্ট অনেক বেশি হয়। যেমন আপনারা প্রচুর মানুষজন আছেন যারা ইউটিউবে আমাকে অনেক বড় সময় ধরে দেখছেন, আমাকে অনেক মানুষ বিশ্বাস করেন। তো সেক্ষেত্রে আমি যখন বলছি যে আমি নিজে হোস্টিংয়ার ব্যবহার করি এবং আপনিও ডোমেইন হোস্টিংয়ের জন্য হোস্টিংয়ার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার উপর ওই ট্রাস্টের কারণেই হয়তো হোস্টিংয়ারটাকে কনসিডার করবেন, তাই না? একটা সময় ছিল যখন আমি বাংলাদেশে অনেকগুলো হোস্টিং কোম্পানিকে বিভিন্ন সময় আমার চ্যানেলে শাউট আউট দিয়েছি। আমি নিজে তাদের সার্ভিসটা ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমার কাছে মনে হয়েছে সার্ভিসটা ভালো। এরপর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। একটা সময় যাওয়ার পর দেখা গেছে যখন তাদের সার্ভিসে অনেক মানুষ ব্যবহার করা শুরু করেছে, তাদের সার্ভিসটা আস্তে আস্তে ডাউনগ্রেড করা শুরু করে। এর কারণে আমি খুবই লজ্জিত এবং আমার নিজের কাছে অনেক সময় এটার জন্য খুবই খারাপ লাগে। অনেকে আপনারা আমার সাথে বিভিন্ন সময়ে আমাকে ফেসবুকে বা ইমেইল করে জানিয়েছেন, তখন আমি আবার ওইসব টিমের সাথে এটাকে ফরওয়ার্ড করেছি। ফরওয়ার্ড করে প্রবলেমটা সলভ করানোর জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি, কিন্তু তারপরেও এটা তো আর একটা সলিউশন হলো না। একটা কোম্পানি তাদের সার্ভিস খারাপ করে ফেলেছে, আমাকে বলার পরে আমি সেটাকে দিয়ে আবার তাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি। তো এই সিনারিওগুলোর কারণে আমি রিসেন্টলি আসলে অনেক কিছুর ব্যাপারে অনেক ঘেটে কথা বলি বা অনেক বেছে কথা বলি আর কি। তো তারপরেও আপনি যে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমি হোস্টিংয়ের ব্যবহার করে দেখে আপনাকে হোস্টিংয়ের ব্যবহার করতে বলছি এবং আপনাদের অনেকেই আমার কথা শুনে হোস্টিংয়ের ব্যবহার করেছেন, সার্ভিস দেখছেন কেমন। তো সবকিছু মিলায় এটা একটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ভালো দিক যে প্রতি কোম্পানিগুলোর স্ট্যাটিস্টিক্সে যেটা দেখা যাচ্ছে যে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেছনে প্রতি $1 খরচ করলে তার বিনিময়ে তারা অ্যাভারেজ রেটিং পাচ্ছে $6 থেকে $15, যেটা হিউজ। এটা হচ্ছে পারফরমেন্সের যে ROI সেটা। আবার আরেকটা রিপোর্টে দেখা গেছে যদি কোনো একটা ই-কমার্স স্টোর তাদের ই-কমার্স স্টোরের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাড করে তাহলে তাদের সেল 16% বেড়ে যায়। আর এসব কারণেই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। ইভেন AI এবং অন্য সব স্ট্রাগলের মধ্যেও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে মার্কেটটা এটা কিন্তু দিনকে দিন বড় হচ্ছে। বাংলাদেশে এমন প্রচুর মানুষকে আপনি পাবেন যারা জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করছে এবং অনেক ভালো পরিমাণে ইনকাম করছে। তো আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে চুজ করেন অ্যাজ ইউর সাইড গিগ, আমি মনে করি এটা খুব একটা বাজে ডিসিশন না। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে চান, এটার জন্য যে আপনি এখন যে কাজটা করছেন, আপনি হয়তো পড়াশোনা করছেন, আপনি হয়তো হাউসওয়াইফ, অথবা আপনি হয়তো বিজনেস করছেন বা আপনি হয়তো জব করছেন, যেটাই করেন না কেন আপনাকে সেই কাজটা ছাড়তে হবে না। আপনি প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় রাখবেন যে আমি এইটুকু সময় আমি এই নতুন বিজনেসটাকে রান করার জন্য চেষ্টা করব বা এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় দিলে আমি বিশ্বাস করি যে এখান থেকেও আপনি আউটপুট পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আজকে শুরু করব আর কয়েকদিনের মধ্যে এখান থেকে আমি আউটপুট পাওয়া শুরু করব, এরকম চিন্তা ভাবনা করলে এখানে না আসাই ভালো, কারণ এটা একটা লং টার্ম গেম। এতক্ষণ যে কথাগুলো বললাম এর মধ্যে থেকে 2টা জিনিস ক্লিয়ার। 1, প্রতিনিয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে। আর 2, যেহেতু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর বলেন, প্রচুর ব্লগার বলেন, এরা যে এখানে ইনক্লুড হচ্ছে নিজেদেরকে ইনক্লুড করছে, যে কারণে এটা ডিমান্ডও কিন্তু বাড়ছে। চলেন এবার একটু আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলি। বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে চ্যালেঞ্জগুলো আছে এর মধ্যে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে এআই এর কারণে আমাদের যে সার্চ করার বিহেভিয়ার এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে যেটা হতো যে যখন কেউ কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে বলতো তখন সে কি করতো, সেটার উপরে একটা আর্টিকেল লিখতো, সে তার মতো করে একটা আর্টিকেল লিখতো বা রিভিউ লিখতো। লিখার ফলে সেটার মাঝে মাঝে সে ওই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিত এবং অ্যাজ এ ভিউয়ার আপনি হয়তো ওই প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড, তো আপনি কি করতেন, ওই আর্টিকেলটা পড়তেন। পড়ার পর আপনার হয়তো মনে হতো হ্যাঁ এই প্রোডাক্টটা হয়তো ভালো হবে, তখন আপনি ওই প্রোডাক্টটা পারচেস করতেন, তাই না? বা অনেক সময় হতো কোনো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করার আগে সেটা রিভিউ দেখতেন, অনলাইন রিভিউ দেখে তারপর আপনি ওই প্রোডাক্টটা পারচেস করতেন। অনেক সময় হয় যে আপনি একটা প্রোডাক্ট খুঁজছেন কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, তো আপনি গুগল সার্চ করার পরে ওই ব্যাপারে একটা আর্টিকেল পেয়েছেন, সেই আর্টিকেলের মধ্যে ঠিক ওই প্রোডাক্টটারই একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আপনি ওই লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্টটা দেখলেন। কিন্তু বর্তমানে যেহেতু চ্যাট জিপিটি বা জেমিনি বলেন, তারপরে ক্লড বলেন, প্রত্যেকটা এআই চ্যাটবোর্ড যেগুলো আছে, আমরা সাধারণত কোনো একটা প্রবলেম হলে তাকে জিজ্ঞেস করি। ইভেন আমরা অনেকেই হয় যে ওয়েট লস করতে চাই, এরকম একটা সিনারিওতে আমরা এখন আর গুগল সার্চ করি না, গুগল সার্চ করে ব্লগ পড়ি না বা ইউটিউব ভিডিও দেখি না, আমরা জাস্ট চ্যাট জিপিটিকে বলি আমার ওয়েট এত, আমার এইজ এত, আমার ফুড হ্যাবিট হচ্ছে এটা, তো এক্ষেত্রে আমাকে তুমি একটা ওয়েট প্ল্যান করে দাও, কারণ আমি এত ওয়েট থেকে এত ওয়েটে আসতে চাই, স্পেসিফিক নাম্বার। তো এরকম স্পেসিফিক ইনফরমেশন আপনি কিন্তু গুগল সার্চ করলে পাবেন না বা কোনো একটা ব্লগে আপনি হয়তো পাবেন না। সেখানে বলবে মনে করেন আপনার বয়স 65, আপনার ওয়েট মনে করেন 102, এখন আপনি একজন ভিগান,
মানে যারা হচ্ছে শুধু শাকসবজি খায়, তো সেক্ষেত্রে আপনি ওয়েটটাকে এখন 100 থেকে কমিয়ে হয়তো 80-তে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে এটা হচ্ছে আপনার প্ল্যান। কিন্তু আপনার ওয়েট হচ্ছে 63, উদাহরণ দিচ্ছি, আপনার ওয়েট হচ্ছে 98 এবং আপনি 80-তে না 70-এ আসতে যাচ্ছেন। তো আমি বললাম যে সে যেখানে যে ম্যাট্রিক্সগুলো দিল, প্রত্যেকটা ম্যাট্রিক্স আপনি পরিবর্তন করেছেন। তো এই যে সার্চের বিহেভিয়ারটা, এটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো এই পরিবর্তিত সার্চ যে জায়গাটা, এই জায়গার কারণে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি যখন আর্টিকেল লিখবেন তখন আপনাকে ওইভাবেই আর্টিকেলটা লিখতে হবে। আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি যদি কোনো কন্টেন্ট বানান, তখন আপনাকে ওই জিনিসটা মাথায় রেখে আপনাকে কন্টেন্ট বানাতে হবে। আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যখন কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইবে। তো সেকেন্ড হচ্ছে হায়ার কম্পিটিশন এবং স্যাচুরেশন। যেহেতু বর্তমানে একে তো এআই এর কারণে আপনার মার্কেটটা একটু ন্যারো হয়ে গেছে, সেকেন্ড দিক হচ্ছে যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর। ইভেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর পাবেন জাস্ট ফেসবুক ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর, ইনস্টাগ্রাম ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সব জায়গাতে প্রায় সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এরকম একটা সিনারিওতে জাস্ট, এটা তো আমি ভিডিও প্ল্যাটফর্ম বললাম, মানে আপনি যদি টেক্সট ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যান, ব্লগিং সাইটগুলোতে, সেখানেও আপনি কম্পিটিশনটা অনেক বেশি দেখবেন। তো সেখানে আপনার এই কম্পিটিশনটাকে থেকে আপনি যদি বাঁচতে চান বা কম্পিটিশনে নিজেকে যদি সার্ভাইভ করাতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি রাখবে। সেই স্ট্র্যাটেজিটা আমার কাছে যেটা মনে হয়, আপনাকে এখন একটু মানে মার্কেটটাকে একটু ন্যারো ফোকাস করে চিন্তা করতে হবে। যেমন আপনি হয়তো আর্টিকেল লিখতে চান যে এআই টুলস, হ্যাঁ, তো এআই টুলস লিখে, এআই টুলসের উপরে যদি আপনি আর্টিকেল লিখেন বা এআই টুলসের উপর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, এটা কিন্তু খুব একটা ওয়াইজ হবে না আমার কাছে মনে হয়। আপনাকে এটাকে ন্যারো করে ফেলতে হবে। আপনি বলতে পারেন এআই টুলস ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অথবা আপনি বলতে পারেন এআই টুলস ফর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, এআই টুলস ফর গ্রাফিক ডিজাইনার, এআই টুলস ফর অ্যাফিলিয়েট মার্কেটার, এআই টুলস ফর ভিডিও এডিটর। এভাবে আপনি যখন মার্কেটটাকে ন্যারো করে ফেলবেন, তখন কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে। কারণ প্রত্যেকটা মার্কেটে প্রচুর অডিয়েন্স আছে, তো আপনাকে যে এক্সাক্ট অডিয়েন্স আপনি মানে টার্গেট করছেন তাদেরকে চুজ করতে হবে। ইভেন আপনি আরও ন্যারো করতে পারেন, যে এআই টুলস ফর ভিডিও এডিটর না বলে আপনি বলতে পারেন এআই টুলস ফ্রম শর্ট ফর্ম ভিডিও এডিটর, অথবা আপনি বলতে পারেন, মানে এরকম যদি আপনি আরও ন্যারো করতে পারেন সেটা কিন্তু আরও ভালো। মানে আমি বলতে চাচ্ছি যে ছোট জায়গা ধরে আপনি যদি আগাতে পারেন, এটা কিন্তু আপনার জন্য আরও ভালো। কারণ তখন আপনার মানে কাস্টমার পার্সোনাটা অনেক ভালো থাকবে। আপনি জানেন এক্স্যাক্টলি যে মানুষটাকে আপনি টার্গেট করছেন সেই মানুষের কি প্রয়োজন। যেমন আপনি যদি একটা শর্ট ফর্ম এডিটর, যে শর্ট কন্টেন্ট যারা বানায়, এরকম এডিটরকে আপনি টার্গেট করেন, আপনি জানেন যে সে শর্ট ফর্ম কন্টেন্ট বানাবে, আপনি জানেন তার ভিডিও লেন্থ 3 মিনিটের বেশি হবে না, কারণ ইউটিউব সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত সাপোর্ট করে, তো 3 মিনিটের বেশি তার হবে না, আপনি সেটা জানেন। অথবা আপনি মনে করেন, আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের সিনারিওতে আসি, আপনি যদি টার্গেট করেন যে আমরা কন্টেন্ট বানাবো, আমি কন্টেন্ট বানাবো জাস্ট এআই টুলস ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সেক্ষেত্রে আপনি জানেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, তাদের লিমিটেশনস কি, তাদের সুবিধা কি, এগুলো আপনি কিন্তু জানেন। তখন আপনি সেটার উপর ডিপেন্ড করে আপনি যখন আপনার প্রোডাক্টটা রেডি করবেন বা আপনার কন্টেন্টগুলো বানাবেন, তখন কিন্তু আপনার কন্টেন্টের ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন আপনার ভিউ বেশি হবে, তখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক বেশি পড়বে এবং তখন আপনার সেল বেশি হবে। তো এইভাবে আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে অ্যালগরিদম চেঞ্জ। যেমন আগে আমরা টার্গেট করতাম শুধু গুগল, যে আমার পোস্ট গুগলের র্যাঙ্কে 1 নম্বরে আছে, তার মানে আমার আর কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু এখন ব্যাপারটা এরকম না, কারণ এখন আপনার কন্টেন্ট এমনও হতে পারে যে চ্যাট জিপিটিও আপনার কন্টেন্ট রিকমেন্ড করতে পারে। আবার আপনার কন্টেন্ট গুগল, তারপরে অন্য যত সার্চ ইঞ্জিন আছে, ইউটিউব, এরাও রিকমেন্ড করতে পারে। আপনাকে এমনভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে যাতে করে সেটা সব জায়গাতে পায়। ইভেন আপনাকে এমনভাবে কন্টেন্ট রেডি করতে হবে যাতে এআই যে ক্রলারগুলো আছে সেগুলোও পড়তে পারে। এর ফলে এআই চ্যাটবটগুলো আপনার কন্টেন্টকে সাজেস্ট করে। এভাবে আপনাকে কিন্তু রেডি হতে হবে। যদি আপনি এভাবে আপনার প্ল্যান করে করে আগাতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। 4 নম্বরে যেটা বলবো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আগে যেটা হতো, যেন তেন ভাবে কন্টেন্ট লিখে দিলেই কন্টেন্টটা দেখা যেত যে একটা সেল আসতো বা কন্টেন্টটা অনেক ভালো রিচ পেত। এখন এআই এর কারণে আরেকবার বলবো যে আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে মানুষ কিন্তু দেখবে না। ইভেন আপনি যদি এআই যে চ্যাটবটগুলো আছে এগুলোর দিয়ে যদি কন্টেন্ট বানিয়ে ফেলেন, সেই কন্টেন্টও কিন্তু, ইভেন আমি বলবো যে এআই যে চ্যাটবটগুলো আছে এগুলো দিয়েও যদি আপনি কন্টেন্ট বানিয়ে ফেলেন, সেই কন্টেন্টও যে অনেক ভালো করবে এর সম্ভাবনাও অনেক কম। কারণ এআই দিয়ে বানানো কন্টেন্টগুলো
এআই যে চ্যাটবটগুলো আছে, ইভেন গুগল বা অন্য সার্চ ইঞ্জিনগুলোও কিন্তু বুঝতে পারে যে এটা এআই কন্টেন্ট, তখন তারা কিন্তু এমনিতেই সেটাকে রিচ দেয় না। আবার অ্যাজ এ হিউম্যান যখন ওই কন্টেন্টটা পড়তে যায়, কিছুক্ষণ পড়ার পর যখন মনে হয় এগুলো তো এআই কন্টেন্ট, তখন সেও এগুলো পড়ে না। কারণ আপনি জানেন যে একটা মানুষ কেন আপনার ব্লগে গিয়ে এআই কন্টেন্ট পড়বে, যখন সে নিজেই চ্যাট জিপিটিকে বা চ্যাটবটকে জিজ্ঞেস করলে উত্তরটা পেয়ে যায়। ইভেন সে চ্যাট জিপিটিকে বা চ্যাটবটকে জিজ্ঞেস করলে আরও পার্সোনালাইজড উত্তর পাবে। তো সেক্ষেত্রে সে কেন আপনার ব্লগটা দেখবে, তাই না? তো এ কারণে আপনাকে এমনভাবে কন্টেন্টটা রেডি করতে হবে যাতে করে আপনার কন্টেন্টটা ইউনিক হয় এবং ইনফরমেটিভ হয় ডেফিনেটলি। এবং আপনি এমন একটা প্রোডাক্টের, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা কথা বলছি, আপনাকে এমন একটা প্রোডাক্টের রিভিউ করতে হবে যেখানে আপনার পার্সোনাল টাচটা থাকবে। আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি, এটার এই এই সুবিধা আছে, এই অসুবিধা আছে। যেমন ধরেন আমি এখন এই যে এখানে আমার একটা মাইক আছে, এটা DJI এর মিক মিনি। তো এখন আমি যদি এই মাইকটার ব্যাপারে রিভিউ করি, হ্যাঁ, বা আমি যদি এই মাইকটার উপর একটা আর্টিকেল লিখি, আমি এটা ব্যবহার করছি যে কারণে আমি এটার ব্যাপারে যত ভালো আর্টিকেল লিখতে পারবো, আমি যত ডিটেইলে এটা নিয়ে বলতে পারবো, ডেফিনেটলি আপনি যদি এটা ব্যবহার না করে থাকেন, জাস্ট কয়েকটা ইউটিউব রিভিউ দেখে আপনি যদি এটার উপর আর্টিকেল লিখতে থাকেন, ডেফিনেটলি আপনি সেটার ব্যাপারে অত ভালো বলতে পারবেন না। আবার আপনি সেটার ব্যাপারে আপনি ব্যবহার না করেও এটার ব্যাপারে বলতে পারবেন কখন, যখন আপনি এই প্রোডাক্টের রিভিউগুলো দেখবেন, যে অ্যাকচুয়াল কাস্টমার রিভিউ, নট কন্টেন্ট ক্রিয়েটরদের রিভিউ। কাস্টমার রিভিউরা দেখবেন কেউ 5 স্টার দিচ্ছে, কেউ 4 স্টার, কেউ 3 স্টার, কেউ 1 স্টার দিচ্ছে। তো এই যারা যে রিভিউগুলো দিচ্ছে সেগুলো পড়ার পর আপনি কিন্তু একটা আইডিয়া করতে পারবেন যে এটা আসলে এটার কী কী সুবিধা, কী কী অসুবিধা এগুলা। তো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আপনি যখন কন্টেন্ট বানাবেন, সেটা টেক্সট কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট হোক, সেটার কোয়ালিটি অবশ্যই টপ নচ হতে হবে, আদারওয়াইজ আপনি একটু প্যারা খাবেন আর কি এখানে। এরপরে যেটা 5 নাম্বার, সেটা হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কমপ্লায়েন্স ট্রান্সপারেন্সি ইস্যু, যেটা নিয়ে আমি একদম প্রথমেই বলেছি যে মানুষজন সাধারণত কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে যে এটাকে রেফার করছে তার উপর ওই বিশ্বাসটা চায়। আপনারা যেমন আমাকে অতটুকু বিশ্বাস করেন দেখে আমি যখন কোনো একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলি, যখন আমি বলি হোস্টিংয়ের থেকে হোস্টিং পারচেস করতে, বা আমি যখন বলি আমার কোর্স আপনি পারচেস করেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তখন কিন্তু আপনারা ওই ট্রাস্টটা পান যে হ্যাঁ, আলী ভাই আমাদেরকে একটা বড় সময় ধরে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে গেছে, তার কন্টেন্টে আমরা ওই ট্রাস্টটা পাই দেখে আমরা হচ্ছে যে তার বলা প্রোডাক্ট আমরা সহজে কিনতে পারি। কিন্তু যদি এমন হতো আপনি আমাকে ট্রাস্ট করতেন না, আপনি যদি দেখতেন যে আমি সবসময় আপনাদেরকে ঠকানোর চিন্তা করি, তখন কিন্তু আমি কোনো একটা প্রোডাক্ট আপনার সাথে সেল করতে চাইলে আপনি কিন্তু সেটা করতেন না। তো ওই যদি একটা মানুষের সাথে আপনি যদি অ্যাসোসিয়েট করতে পারেন যে মানুষটাকে ট্রাস্ট করা যায়, তাহলে সে যদি কোনো প্রোডাক্ট রিকমেন্ড করে আপনি সেটা কিনবেন। আপনি যদি দেখেন এই মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারছি না, তখন সে যদি কোনো প্রোডাক্ট রিকমেন্ড করে আপনি ডেফিনেটলি সেটা কিনবেন না। সিম্পল হিসাব। তো এই ট্রাস্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার ব্লগে যখন আপনি কোনো একটা বা আপনি কন্টেন্ট বানাচ্ছেন, আপনি সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, হতে পারে টেক্সট কন্টেন্ট, আমি আর আলাদা করে এটা বারবার বলবো না, কন্টেন্ট বলবো। আপনার কন্টেন্টে আপনি মনে করেন কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে লিখেছেন, তো আপনি যদি সেটার ব্যাপারে বায়াসড থাকেন, যেমন প্রচুর মানুষ আছে যারা আইফোনের ব্যাপারে বায়াসড, তারা বিশ্বাসই করতে চায় না, তারা প্রত্যেকবার নতুন আইফোন বের হলেই বলে এটাতে অনেক ইনোভেশন আছে। অ্যাকচুয়ালি প্রতি বছর আইফোনে ইনোভেশন থাকে না। তো এখন আপনি যদি বলেন যে জাস্ট একটু বাটনের পজিশন এখান থেকে ওখানে সরাইছে, এটাই যদি ইনোভেশন মনে করেন, দ্যাটস, আমি আর কিছু বলার নেই আর কি এখানে। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি এরকম বায়াসড ইনফরমেশন দিবেন না, একদম রিয়েল ইনফরমেশন দিবেন যে হ্যাঁ, এই প্রোডাক্টের এটা ভালো, এটা খারাপ, এবং এই জিনিসগুলা আপনি যদি এই পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে এটা আপনার জন্য ভালো হতে পারে, এই পার্সপেক্টিভে চিন্তা করলে এটা আপনার জন্য ভালো হবে না। যেমন একটা উদাহরণ দিই, এগুলো আসলে এখানে রিলেভেন্ট তাই আমি বলছি, আপনারা অনেকেই আছেন বলবেন আবার কমেন্টে ভাই বেশি কথা বলে। যেমন একটা সময় হতো যে আমার কাছে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে ভাই আমি কি আইফোন কিনবো নাকি অ্যান্ড্রয়েড ফোন কিনবো, আমি যেহেতু দুইটাই ব্যবহার করেছি একটা লম্বা সময় ধরে, এখনও আমার কাছে দুইটা ফোনই আছে, অ্যান্ড্রয়েড এবং আইফোন, যে কারণে আমি যে কাউকে সাজেশন দেওয়ার ক্ষেত্রে এটা আমি খুব সহজে দিতে পারি। যেমন কারো যদি প্রায়োরিটি থাকে যে হ্যাঁ আমি ভিডিও বানাবো বেশি বেশি, প্লাস হচ্ছে যে আমি একটু স্টেবল ওয়েস চাই যেটা নিয়ে প্যারা একটু কম, সেক্ষেত্রে আমি আইফোন রিকমেন্ড করি। আবার আমি 13, 14 এই দুইটা, মানে 13 Pro Max, 14 Pro Max এই দুইটা সিরিজ কিন্তু আমি খুব একটা মানুষকে রিকমেন্ড করি নাই, কারণ প্রচুর গ্রিন লাইন আসছিল। 16, 17, 15 এবং 16 আমি ভালো রিকমেন্ড করেছি। 17-এর ক্ষেত্রে আমি সাধারণত বলি যে আই ফিল লাইক 15 এবং 16 যতটা প্রিমিয়াম লাগে হাতে নিলে 17 সেরকম লাগে না। তো সেক্ষেত্রে এটা অনেক কিছু ম্যাটার করে আর কি। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি অনেক ভার্সাটাইল ব্যাপার পাবেন, যে আপনার আজকে মনে হইলো হঠাৎ করে আজকে থেকে আমার ফোনটা আইফোন হবে, আপনি আইফোনের লঞ্চার আছে অসংখ্য অ্যান্ড্রয়েড প্লে স্টোরে গেলে, আপনি সেই লঞ্চারগুলো ব্যবহার করলে আপনি ফোনটার লুক অ্যাটলিস্ট আইফোনের মতো পাবেন, পারফরমেন্স বা ফিলটা হয়তো পাবেন না, বাট লুকটা পাবেন। আবার মনে করেন আপনার মনে হচ্ছে যে না আজকে আমার মোবাইলটা উইন্ডোজের মতো দেখতে হবে, আপনি করতে পারবেন। মানে কাস্টমাইজেশনের একটা হিউজ অপরচুনিটি এখানে আছে। প্লাস আপনার ঠিক যেরকম চয়েস
সেই চয়েসের মোবাইলই আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনে পাবেন। আইফোন প্রতি বছর মাত্র 4-5টা ডিজাইন থাকে। ধরেন এই বছর যেমন 17 এয়ার, 17 প্রো, 17 প্রো ম্যাক্স, মানে 4টা ফোন, এর বাইরে আর কিছু নাই। কিন্তু আপনি যখন অ্যান্ড্রয়েডে যান আপনি কিন্তু দেখেন শাওমি, তারপরে হচ্ছে রেডমি, ভিভো, ওপ্পো, ওয়ানপ্লাস, স্যামসাং, তারপরে হুয়াওয়ে, অনর, মানে অনেক অপশান। এবং প্রত্যেকটা ব্র্যান্ডের প্রতি বছরে 10টা-12টা করে যদি ফোন লঞ্চ হয়, 1-150 ফোন লঞ্চ হয়। আসুসের কথা বলা হয়নি। তো এত মোবাইলের মধ্যে থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো মোবাইল আপনি কিন্তু অনায়াসেই চুজ করতে পারবেন, যেটা আইফোনের ক্ষেত্রে বা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হয় না। তো আমি হচ্ছে যে ওইভাবে ডিসিশন নিয়ে আমি বলতে পারি যে আপনার জন্য এই মডেলের এই ফোনটাই ভালো হবে। এবং বেশিরভাগ মানুষের জন্য আসলে 30,000-40,000 টাকার মোবাইল মোর দেন এনাফ, বেশিরভাগ মানুষের জন্য। অল্প কিছু স্পেসিফিক মানুষ আছে যাদের জন্য হয়তো হাই এন্ড মোবাইল দরকার হয়। ইভেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলটাও কিন্তু 30,000 টাকার কম বাজেটের, কারণ আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেশি বাজেটের ফোন দরকার নেই। হ্যাঁ, তো আপনি যখন কোনো একটা কাজ করতে চাইবেন তখন হচ্ছে যে আপনাকে এই যে জিনিসের উপরে আপনার যদি ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তখন আপনি তাকে এটা রিকমেন্ড করতে পারবেন। আমাকে যদি কেউ অ্যান্ড্রয়েডের ব্যাপারে ডিসিশন জিজ্ঞেস করে, ল্যাপটপের ব্যাপারে জিজ্ঞেস করে, ম্যাকের ব্যাপারে নাকি উইন্ডোজের ব্যাপারে, ডেস্কটপ নিব নাকি ল্যাপটপ নিব, এই টাইপের ব্যাপারগুলোতে আমার যেহেতু আইডিয়া ভালো, একটা বড় সময় ধরে আমি এগুলো ব্যবহার করছি, আমি খুব সহজে এটার ব্যাপারে সাজেশন দিতে পারি। তো এই সাজেশনটা আপনি যে দিচ্ছেন, দেওয়ার পরে আপনি যাকে সাজেশনটা দিচ্ছেন সে যখন ওই প্রোডাক্টটা পারচেস করলো, করার পরে সে যদি আপনার সাজেশনের সাথে যদি তার পারফরমেন্স বা তার ব্যাকএন্ডের যে ব্যাপারগুলো সেগুলোর উপরে সে যদি ওই কনফিডেন্সটা পায়, তখনই না সেটাকে লং টাইম ব্যবহার করবে বা লম্বা সময় ধরে ব্যবহার করবে, বা তখন সে বলবে যে হ্যাঁ সে একটা লিজিট সাজেশন দিয়েছিল। কিন্তু আপনার সাজেশন যদি হয় এমন, আপনার সাজেশনটা কেউ একজন ফলো করলো, ফলো করার পরে দেখলো যে তার জন্য এটা খুব একটা কাজের না, বা সে দেখলো যে আপনি তাকে মিসগাইড করেছেন, তখন কিন্তু সে আপনার ব্যাপারে একটু ভুল ভাবতে শুরু করবে আর কি। তো যখন আপনি সাজেশন দিচ্ছেন তখন এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। ইভেন এখন এআই এর যুগে এসে আপনার সাজেশনের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। কন্টেন্ট বানানোর আগে আরও ভালো করে রিসার্চ করতে হবে আপনাকে, আদারওয়াইজ প্যারা আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই এখনও কি স্টিল ইন 2025 আপনি কি আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা রিকমেন্ড করেন, আমি বলবো ইয়েস, ডেফিনেটলি আগের মতোই আমি এখনও আপনাকে বলবো যে আমি ইনস্ট্যান্টলি এখানে একটা কিছু করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে আমি বলবো যে আপনি ভুল ভাবছেন। আপনাকে এখনও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্লো অ্যান্ড স্টেডি এবং একটা পারফেক্ট রোড ম্যাপ করে সেটা নিয়ে আগান। এখন এই রোড ম্যাপে আপনি কি করবেন, ফার্স্ট একদম প্রথম যেটা স্টেপ হবে সেটা হচ্ছে যে একটা নিশ চুজ করবেন, যে নিশের মধ্যে আপনি স্মার্টলি এটা নিয়ে কাজ করবেন। এখন আপনি এমন একটা নিশ চুজ করবেন যে নিশটা আপনার কাছে ভালো লাগে, এমন না এটা ট্রেন্ড অনেক ভালো, আপনার কাছে ভালো লাগে এরকম একটা নিশ নেবেন। এআই এর এই যুগে আপনাকে এআইটাকে মেনে নিয়েই আপনাকে আগাতে হবে। এই জায়গাটাতে এসে আপনি সেই নিশ চুজ করলে সেটা আপনার জন্য অনেক ক্ষেত্রেই ভালো হবে না। আপনাকে এমন একটা জিনিস চুজ করতে হবে যেটা এআই থাকলেও মানুষের দরকার হয়। যেমন মানুষের হেলথের ব্যাপারে কনসাসনেস এটা কিন্তু সবসময় থাকবে, সামনের দিনগুলোতেও থাকবে। মানুষ সবসময় চাবে যে তার ওয়েটের ব্যাপারে বা তার হেলথের ব্যাপারে কেয়ারফুল হতে। সেক্ষেত্রে আপনি যদি হেলথ রিলেটেড কন্টেন্ট বানান এটা খুব ভালো, এবং হেলথের ব্যাপারে আপনি আরও প্রিসাইজ করতে পারেন। যেমন আমি বললাম নিচ ডাউন, জাস্ট হেলথ না, আপনি দিতে পারেন যে হেলথ সাজেশন ফর অ্যাথলেটস, হেলথ সাজেশন ফর ডেভেলপার্স, এরকম আপনি করতে পারেন। জাস্ট একটা নির্দিষ্ট লোককে টার্গেট করে আপনি যদি তাদের জন্য কন্টেন্ট তৈরি করেন এটা আপনার জন্য ভালো। এরকম নিচ ডাউন আপনাকে করে ফেলতে হবে। সেকেন্ড, কন্টেন্ট ফার্স্ট এবং ভ্যালু ফার্স্ট। আপনি যখন কন্টেন্টটা বানাচ্ছেন এটা নিয়ে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে একটা কন্টেন্ট বানাতে হবে। এমনও হবে আপনি একটা কন্টেন্ট রেডি করছেন, হতে পারে এটা টেক্সট কন্টেন্ট 1000 ওয়ার্ডের, কিন্তু আপনি দেখবেন যে ওইটা বানাতে আপনার হয়তো 4-5 দিন 6 দিন সময় লেগে গেছে। হ্যাঁ, আপনি আপনার অফিস টাইমের ফাঁকেও একটা বড় সময়টা নিয়ে চিন্তা করেছেন, নোট করেছেন, ড্রাফট করেছেন, অনেক কিছু করে আপনি কন্টেন্টটা বানিয়েছেন। পোস্ট করার পর আপনি দেখলেন 100 মানুষ ওই পোস্টটা দেখেনি, তখন আপনি হয়তো হতাশ হয়ে যাবেন। কিন্তু আপনি টেক করবেন, আপনি আজকে একটা কন্টেন্ট দিয়েছেন, 1 সপ্তাহ পরে আরেকটা, তার 1 সপ্তাহ পরে আরেকটা, এরকম আপনি যদি প্রতি সপ্তাহে অন্তত 2টা করে বা একটা করে কন্টেন্টও দেন, 1 মাস পরে 1 বছর পরে আপনার 52টা কন্টেন্ট হয়ে যাবে। আর আপনি যদি 2টা করে দিতে পারেন সেটা 104টা। তো এতগুলো কন্টেন্ট যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে কিছু কন্টেন্টের কারণে আপনি অনেক ভিজিটর পাবেন, এবং সেই কন্টেন্টগুলো যখন কোনো একটা মানুষ পড়বে, পড়ার পরে সে যখন দেখবে যে হ্যাঁ এটা ওর ঠিক, তখন সে কিন্তু আপনার অন্য কন্টেন্টগুলো দেখবে। তো এখানে কিন্তু আপনার একটা ভালো অপরচুনিটি আছে। এই জন্য প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে কোয়ালিটিটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর টেক্সট কন্টেন্টটা একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা লাইফ টাইম না। যেমন এই যে ভিডিওটা, এটা কিন্তু আমি যখন ইউটিউবে পাবলিশ করে ফেলবো, এরপর যদি আমার মনে হয় যে এটার কোনো একটা জায়গায় আমি একটু মডিফাই করব, এটা কিন্তু আমার জন্য সেভাবে পসিবল হবে না। আমাকে দেখা যাবে যে ভিডিওটা রি আপলোড করতে হবে। কিন্তু টেক্সট কন্টেন্টের ক্ষেত্রে আপনি
এক বছর পরেও আপনার যদি মনে হয় টেক্সট কন্টেন্টের এখানে পরিবর্তন করা যেতে পারে, আপনি কিন্তু সেটা অনায়াসে করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে টেক্সট কন্টেন্টের এই ভ্যালু ফার্স্টের ব্যাপারটা অনেক ভালো। থার্ডে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এসইও নিয়ে ভাববেন অবশ্যই, এবং সামনের দিনগুলোতেও এসইওর প্রয়োজনীয়তা থাকবে। তারপরেও আপনাকে এটার সাথে সাথে কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে যে এআই যে টুলগুলো আছে সেখানে আপনার প্রোডাক্টটাকে যাতে পায়, বা আপনার যে কন্টেন্ট আপনি তৈরি করছেন সেটা যাতে সেখানে পায়, এটা নিয়ে আপনাকে একটু ভাবতে হবে এবং এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। 4 নম্বরে আমি যেটা বলবো সেটা এআই এর সাথেই, মানে এসইওর সাথে রিলেভেন্ট, সেটা হচ্ছে যে ডাইভার্সিফাই ইউর ট্রাফিক সোর্স। আপনি আসলে কোথা থেকে ট্রাফিক পাচ্ছেন, জাস্ট একটা সোর্স থেকে, জাস্ট গুগল থেকে ট্রাফিক পেলে ওইটার উপরেই আপনি বসে থাকবেন এরকম না। আপনাকে প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে যে গুগল, রেডিট, ডিসকর্ড, ফেসবুক, টুইটার, ইভেন পেইড অ্যাডস। যদি আপনি দেখেন যে হ্যাঁ আমার ভালো সেল আসছে, অ্যাড দিলে আরও ভালো সেল আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ডেফিনেটলি। তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাডটা খুব ভালো কাজ করে না, কারণ হচ্ছে যে মানে আমার কাছে মনে হয় আর কি এটা খুব একটা প্রফিটেবল হবে না, জাস্ট বিকজ আমার এখানে এই পোস্টের মধ্যে অনেকগুলা অ্যাফিলিয়েট পোস্ট করা আছে, এই কারণে আমি এই পোস্টকে যদি অ্যাড দিই তাহলে আমার সেল ভালো আসবে, এরকম চিন্তা করাটা একেবারেই বোকামো আমার কাছে মনে হয়। তো অ্যাডটা অ্যাভয়েড করাটাই ভালো এখানে। এরপরে যেটা বলবো 5 নম্বরে, সেটা হচ্ছে যে এমন প্রোডাক্ট চুজ করেন যে প্রোডাক্টটাকে আপনি ট্রাস্ট করেন এবং যে প্রোডাক্টের মার্কেট ভ্যালু অনেক ভালো, এই ব্যাপারটাকে আপনাকে একটু ভালো করে চিন্তা করতে হবে। এবং ডেফিনেটলি আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করবেন যে নিশে ভালো কিছু প্রোডাক্ট আছে যেটাকে আপনি ট্রাস্ট করেন, আদারওয়াইজ কিন্তু এটা একটু সমস্যা। আর 6 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে বি পেশেন্ট। একটু আগেও যেটা কথা বলেছি যে আপনার পেশেন্স থাকতে হবে, একটা লম্বা সময় ধরে আমি এটা কন্টিনিউ করব, এই পেশেন্সটা যদি আপনার না থাকে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এসে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে বা একটু কঠিন হয়ে যাবে। তো আমি আশা করছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর আপনার একটা ভালো ধারণা হয়ে গেছে। এবার চলেন আমরা সরাসরি আবার স্ক্রিনে চলে যাই এবং এখন আমরা আমাদের ওয়েবসাইটটা সেট আপ করে ফেলবো এবং আমরা এখন দেখবো যে কিভাবে কি হচ্ছে। চলেন স্ক্রিনে চলে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইট রেডি হয়ে গেছে এবং আমরা হোস্টিংয়ের যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে মেনুটা সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? দেখেন এবার আমরা এখান থেকে একটা একটা করে কাজ করব। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, বা আপনাকে আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাবেন। তো থিমে গেলে এখানে দেখেন হোস্টিংয়ের যে অ্যাফিলিয়েট থিম সেটাকেই দেখা যাচ্ছে। আমরা যদি ভিজিট সাইট করি তাহলে আপনি এখানে কিন্তু ওয়েবসাইটটা দেখতে পারবেন, যেখানে আপনাকে হচ্ছে এরকম একদম ব্ল্যাঙ্ক একটা সাইট দেখাচ্ছে, যদিও এখানে আমাদের কিন্তু একটা থিম আছে। আচ্ছা, এখন প্রথমত আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার ওয়েবসাইটটাকে কনফিগার করে নেওয়া। এর জন্য আপনি চলে যাবেন পেজ আছে, পেজ থেকে অ্যাড নিউ পেজ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের উপরে অনেকগুলো ভিডিও আছে। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101। আপনি যদি ওই প্লেলিস্টটা ফলো করেন তাহলে আপনার জন্য কাস্টমাইজেশন শেখা অনেক সহজ হয়ে যাবে। আবার আমার চ্যানেলে একটা ক্র্যাশ কোর্স আছে ওয়ার্ডপ্রেসের উপর, আপনি সেই ক্র্যাশ কোর্সটা যদি দেখেন তাহলেও আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর অনেক ভালোভাবে শিখে ফেলবেন। আবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা একটা করে ভিডিও আকারে একদম সিরিয়ালি স্টেপ বাই স্টেপ শিখবো, প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের কত পপুলার প্লাগইন আছে সেই প্লাগইনগুলো সম্পর্কে জানবো, সেক্ষেত্রে আমার একটা কোর্স আছে, সেটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। বাট যেটা আপনার জন্য রিকমেন্ডেড, যেটা আপনার জন্য ইজি হয় আপনি সেটা দিয়েই শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা পেজের ক্ষেত্রে আপনি যখন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট করবেন তখন আপনার কিছু স্পেসিফিক পেজ লাগবে। এর মধ্যে প্রথম যেটা পেজ সেটা হচ্ছে অ্যাবাউট আস। এই পেজটা আপনার অবশ্যই লাগবে। তো এখানে ডেফিনেটলি আমি আপনাকে রিকমেন্ড করব কিছু কন্টেন্ট অ্যাড করে দেওয়ার জন্য। আমরা আপাতত এখানে কোনো কন্টেন্ট অ্যাড করব না, আমরা এখানে জাস্ট ব্ল্যাঙ্ক পেজ করে রাখি পাবলিশ। তো একটা পেজ আপনার অবশ্যই অ্যাবাউট আস পেজ, এটা আপনার লাগবে। তারপর আমরা আবার ব্যাক করব, এরপর আমাদের হচ্ছে যে প্রাইভেসি পলিসি পেজ, এটাও আমাদের লাগবে। তো এটা ড্রাফটে আছে, তো এটাকে ড্রাফটে না রেখে আমরা এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, এবং ডেফিনেটলি আপনার ওয়েবসাইটের সাথে ম্যাচ করে এরকম করে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক লিখবেন। এখানে তো ডেফিনেটলি আমাদের একটা ডামি আছে জাস্ট ফ্রম ওয়ার্ডপ্রেস। তো এই দুইটা পেজ আমরা তৈরি করে নিলাম, প্রাইভেসি পলিসি পেজ। এরপরে আপনার আরও কিছু পেজ লাগবে, যেমন আপনার লাগবে হচ্ছে TERMS, টার্মস অ্যান্ড কন্ডিশন, বানান ভুল ছিল, ঠিক করে নিলাম। তো টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এটা আপনার লাগবে ডেফিনেটলি। তারপর আপনার এখানে লাগবে হচ্ছে একটা ব্লগ পেজ। আমরা আগে পেজগুলো তৈরি করে নিই। আপনি যদি মনে করেন যে আমি নিউজ সাইট করব তাহলে ডেফিনেটলি এটা হবে নিউজ। আমাদের আরো একটা পেজ লাগবে যেটা হবে কন্টাক্ট। আমাদের আরো একটা পেজ লাগবে যেটা হচ্ছে হোম। এই পেজগুলো আপনার অবশ্যই থাকতে হবে।
এর বাইরে আপনি হচ্ছে যে আর যা যা কাজ করতে চান সেটা তো আপনি করবেন। তো এই পেজগুলো যখন আপনার হয়ে যাবে তখন আপনি মোটামুটি ওয়েবসাইটটা রেডি। এরপর আপনি চলে যাবেন হচ্ছে সেটিংসে, সেটিংস থেকে আপনি চলে যাবেন জেনারেলি। তো জেনারেলি আসার পরে আপনাকে এখানে হচ্ছে যে পুরো কাজটা করতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা চ্যাটবট, ধরেন সবসময় তো চ্যাটজিপিটি ওপেন করি, আজকে আমরা হচ্ছে জেমিনি ওপেন করি। জেমিনিকে বলি যে সাপোজ I want to create a blog site and my topic is topic is বললাম হেলথ সাপ্লিমেন্ট। Now as you suggest me 15 name for my website, তাই না? এআই এর যুগে আপনি যদি এআই কে ব্যবহার না করেন তাহলে কেমনে হবে? তো এখানে দেখেন আমরা প্রথম যে নামটা পেলাম পিওর পিল পাথ, আমার মনে হয় যে সাপ্লিমেন্ট ইনসাইট ইজ গুড। তো আমরা এটাকে চুজ করলাম। আপনার এখানে অনেকগুলো দিচ্ছে যে ক্লিয়ার এবং ডিরেক্ট নেম, তারপর হচ্ছে বেনিফিট ফোকাসড নেম, যা এমন হচ্ছে যে আপনি উইলিংনেস ইঞ্জিন এরকম নাম দিতে পারেন, অথবা আপনি ট্রাস্টওয়ার্দি নেম দিতে পারেন, দ্য সাপ্লিমেন্ট, বায়ো হ্যাকার ব্লগ এটাও দিতে পারেন। তারপরে দ্য ইনগ্রিডিয়েন্ট ইনসাইডার, আমার মনে হচ্ছে এই নামটা সুন্দর, তো আমি এই নামটা চুজ করি, দ্য ইনগ্রিডিয়েন্ট ইনসাইডার। তো আমি বললাম যে এখানে কোটেশনের ভিতরে দিস ইজ দ্য নেম I liked most. Now create a logo for me so I can place it on my website. Okay, তো এবার আমাদেরকে সে হচ্ছে যে একটা লোগো এখানে বানিয়ে দিচ্ছে। এই ফাঁকে আমরা যেটা করব, আমরা জেনারেলি যে ওয়েবসাইটের যে নামটা এটাকে এখানে দিয়ে দিলাম। এরপর আমরা ডেফিনেটলি তাকে বলবো যে এটা এরকম হয়েছে, আই থিঙ্ক ইটস গুড, বাট আমি তাকে বলি যে ইট লুকস গুড। আমরা চাইলে এখানে আরো মডিফাই করতে পারতাম, আমরা খালি এখন ভিডিও ডিউরেশন বড় করব না, বাট ডু সাম চেঞ্জ লাইক logo icon needs to be left and text needs to be right side so I will able to place it in website easily. আচ্ছা, এবার দেখিও কি করে। যদি না করে তাহলে আমরা বাকিটুকু কাজ করে নিব, যদিও যেহেতু আমরা লোগো পেয়ে গেছি। তো এখানে সে আমাদেরকে একটা কথা বলেছে, যে আমাদেরকে একটা ট্যাগলাইন দিয়ে দিয়েছে যে আনলক হোয়াটস উইদিন। ওকে, তো এখানে আমরা একটু দেখি টেক্সটটা কোথায় আছে। এই যে আনলক হোয়াটস উইদিন, তো আমরা এই টেক্সটটা কপি করে, আমি চাইলে এই পরের বারই কিন্তু তাকে আমি বলতাম যে তুমি আমাকে একটা ট্যাগলাইন দাও, কিন্তু সে আমাকে নিজে এটা দিয়ে দিয়েছে, যেটা গুড। এবার দেখেন আমি তাকে ঠিক যেভাবে বলেছি সে কিন্তু আমার জন্য লোগোটা ঠিক সেভাবেই বানিয়ে দিয়েছে, তাই না? ইটস গ্রেট। এবার আমি যদি বলি যে আই নিড ইট ইন পিএনজি ফরম্যাট অ্যান্ড বা পিএনজি ফরম্যাট এতটুকুই বলি। আমরা ফটোপি ওপেন করি, নিউ প্রজেক্ট, এবং এখানে আমরা যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে ক্রিয়েট দেই। এরপর আচ্ছা, সে আমাকে বলতেছে যে সে আমাকে এটা পিএনজি দিছে, তাহলে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। এরপর এখানে গিয়ে আমরা হচ্ছে যে আমি একটু আমার ডাউনলোড ফোল্ডারে যাই এবং আমরা এটাকে এখানে ড্রাগ করে দিই। তো সে আমাকে বলছে যে এটা একটা পিএনজি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা পিএনজি না। আমার সাথে কি চ্যাটজিপিটি মজা নিল? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রিমুভ
ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ বিজিতে যাই, সব বিভিন্ন এআই টুল ব্যবহার করতেছি দেখেন। হ্যাঁ, তাহলে সে আমার জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবে। ইভেন আমরা কাট আউটও করতে পারবো এখানে। দেখেন এখানে হচ্ছে যে আপনি যখন এই টুলটা ব্যবহার করবেন তখন কিন্তু রেজুলেশন খারাপ হয়ে যাবে। তো আমরা এখানে আচ্ছা এটা যেভাবে আছে এভাবে ডাউনলোড দিই, ফটোপিয়াতে যাই, এটাকে ডিলিট করে দিলাম এবং আমরা হচ্ছে এই যে আমাদের ফাইলটা আছে যেটা আমরা পরে পেলাম সেটাকে, না এটা না, এটাকে এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজে যাই, তারপরে ট্রিম, ওকে। আচ্ছা এবার ফাইল থেকে আমরা চলে যাব এক্সপোর্ট অ্যাজ পিএনজি এবং এটাকে আমরা বললাম যে তুমি হচ্ছে আমার লোগো অ্যান্ড সেভ। তাহলে আমরা লোগো পেয়ে গেছি এবং লোগোটাকে আমরা সাইট আইকন হচ্ছে যে কর্নারে যে আইকনটা থাকে সেটা, তো এটা হচ্ছে আমাদের এই লোগো আকারেই আমরা এটাকে আপলোড করে দিলাম। এরপরে আমরা এটাকে এখানে সাইট আইকন দিলাম এবং আমরা এই অংশটুকুকে এখানে সেভ করে দিব। আচ্ছা ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিবেন, আপনার ওয়েবসাইটে আমি লগ ইন করার সময় এটা গিয়ে দিয়েছিলাম এবং আমরা ডেফিনেটলি নিউ ইউজার নিব, কারণ আপনি আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্টও মানে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করবেন, তাহলে অন্য মানুষ এসে আপনার ব্লগে পোস্ট করতে পারবে। এর ফলে কিন্তু আপনার ওয়েবসাইটে রিচ হবে, কারণ হবে কি একটা লোক এসে আপনার ব্লগে যদি পোস্ট করে এবং সে দেখা যাবে সেটা তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলো, তো সেক্ষেত্রে সেখান থেকেও কিছু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে। এটা কিন্তু একটা ভালো দিক। তো আমরা এটাকে সেভ করে নিলাম। এবার আমরা যদি এটাকে একবার রিফ্রেশ করি তাহলে আপনি এখানে দেখবেন এই যে এগুলো চলে আসছে। আচ্ছা এবার আমরা চলে যাব রিডিংয়ে, এখানে ক্লিক করব এবং আমরা হোম পেজ দিব, হোম পেজ। আর যেহেতু আমরা যেহেতু একটা ব্লগ সাইট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা লেটেস্ট পোস্টকেই এখানে আমরা অ্যালাউ করি, আমরা হোম পেজ আলাদা করে এটার জন্য না বানাই, বা আপনি যদি চান যে একটা হোম পেজ আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য বানাতে আপনি সেটা বানাতেই পারবেন। এবার অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে যাওয়ার পরে এখানে আমাদের যে ভিউ পেজে যাব এবং যতগুলো পেজ আছে সবগুলো পেজকে একত্রে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। আই থিঙ্ক আমি 2বার দিয়ে দিয়েছি, এটা দরকার ছিল না, একদম সবগুলোকে একত্রে সিলেক্ট করে দিই। পরে কন্ট্যাক্ট সবার শেষে দিতে পারেন বা এরকম করে দিতে পারেন, দিয়ে এবার আপনি এটাকে সেভ করে দিলেন। আচ্ছা তাহলে আমাদের ওয়েবসাইটে এখন আপনি রিফ্রেশ করলে একটা নেভিগেশন মেনু দেখতে পারার কথা, যদি না দেখা যায় আমরা চলে যাব কাস্টমাইজে। তো আমরা নেভিগেশন মেনু সেভ করছি কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা যদি এখান থেকে কাস্টমাইজে যাই, থিম কাস্টমাইজারে, তাহলে এখান থেকে আপনি হচ্ছে যে এটার কাস্টমাইজেশন দেখতে পারবেন। আমরা চলে যাব হচ্ছে ওয়েবসাইটের হেডার ইমেজ। আচ্ছা এটা হচ্ছে যে হোস্টিংগার থেকে আমাদেরকে যে থিমটা দিয়েছে সেটা, আমরা এই থিমটা ব্যবহার করব না, এটা ভালো লাগতেছে না। আমরা 2025 এটা চুজ করি। আচ্ছা আজকে কি হলো এখানে এগুলো এরকম কেটে কেটে যাচ্ছে কেন? এবার রিলোড দিই। আচ্ছা এবার দেখেন এটা এরকম হলো। আমাদের ওয়েবসাইটে তো এরকম সেট আপ হচ্ছে। এবার এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজেশন নিয়ে আমরা এখানে কথা বলবো না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা পোস্ট লাগবে। এবার আমরা তাকে বলি যে নাও রাইট এ পোস্ট ফর মি। এবার হচ্ছে যে আমি এত ছোট্ট প্রম্পট দিয়েছি যেটা কিন্তু জেমিনির জন্য বোঝা একটু টাফ, তারপরেও সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সে আমার জন্য একটা আর্টিকেল এখন লিখছে। তো আমরা দেখতে পারি টাইটেল লিখছি কি, আনলকিং উইলিংনেস হোয়াই ম্যাগনেসিয়াম মাইট বি ইউর বডি সাইলেন্ট হিরো। তো এখানে ম্যাগনেসিয়ামের কথা বলছে যে কেন ম্যাগনেসিয়ামটা আপনার বডির একটা সাইলেন্ট হিরো হতে পারে। ওয়েলকাম টু ইনগ্রিডিয়েন্ট ইনসাইট, এবং এখানে আমরা হচ্ছে যে সে আমাদের জন্য একটা আর্টিকেল লিখে দিয়েছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা কপি করলাম। হ্যাঁ, কপি করার পর আমরা এবার চাই চ্যাটজিপিটির কাছে, বলি এই যে আর্টিকেলটা লিখছে এটা আমরা বলি যে ইট লুকস ওয়ে মোর রোবোটিক, মেক ইট লাইক আই রাইট অলওয়েজ। এটা আমি কেন করলাম, কারণ চ্যাটজিপিটিতে আমি যেহেতু রেগুলার ব্যবহার করি, চ্যাটজিপিটি আমার ব্যাপারে জানে। হ্যাঁ, তো আমি কি টাইপের টেক্সট লিখতে পছন্দ করি এটা সে বোঝে, তো সে কারণে আমরা এখানে চ্যাটজিপিটিকে দিয়ে এটাকে আরেকবার রিফাইন করে নিলাম। তাহলে ঠিক আমি যে টাইপের কন্টেন্ট লিখি ওই টাইপের হিসাবে সে আমার জন্য এটাকে এখন রেডি করে দিবে। আচ্ছা সে বাংলায় লেখা শুরু করে দিছে। আমরা বলি যে রাইট ইট ইন ইংলিশ।
বাট ইন মাই টোন। আচ্ছা আচ্ছা, এবার দেখেন সে কিন্তু মানে অনেক সুন্দর করে, আমি এরকম বুলেট টেক্সটের সাথে ইমোজি এরকম আমি পছন্দ করি, সে কিন্তু এভাবেই করেছে এবং এখন এটা দেখতে আরেকটু ভালো লাগছে। তো মনে করেন এই টেক্সটটাই আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব, তাহলে কি করব, আমরা এটাকে কপি করলাম এবং আমরা এখানে চলে যাব এবং পোস্টে যাই, মানে নিউ পোস্টে যাব, তারপর আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের টেক্সট, মানে আমাদের এই যে এটা ওয়েলকাম টু, এই লাইনটা আমরা রাখবো না। এবার হচ্ছে আমরা এখান থেকে শুরু করে বাকি পুরোটাকে এখান থেকে কপি করে নিব। তারপর আমরা আবার এখানে যাবার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে সব কন্টেন্ট চলে আসছে। ফাইন, এবার আমরা জেমিনিকে বলি যে জেনারেট এ ইমেজ ফর দিস পোস্ট, এবং সেম প্রম্পট আমি হচ্ছে চ্যাটজিপিটিকেও দিব। কিন্তু ইমেজ বানানোর জন্য বেস্ট যেটা টুল, আপনি দেখেন আমি কিন্তু অলরেডি একটা টুল ব্যবহার করে ফেলেছি এআই, যেটা হচ্ছে যে কন্টেন্ট লেখার জন্য আমরা ব্যবহার করছি চ্যাটজিপিটি। আপনি যদি এটার জন্য ইমেজ জেনারেট করতে চান তাহলে বেস্ট যেটা টুল সেটা হচ্ছে মিডজার্নি। ওকে, মিডজার্নি অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট চ্যাটজিপিটি টুল, মানে ইমেজ জেনারেশন টুল। ওকে, তো এখানে এগুলো কিন্তু আমি ব্যবহার করি না। এটা কোন ওয়েবসাইট আসছে, ইন্নারিল্লাহ। আচ্ছা, এই জন্যই হচ্ছে যে কথা বলতে বলতে ক্লিক করা উচিত না, আমি হচ্ছে যে স্পন্সরড লিঙ্কে ক্লিক করে ফেলেছি। এটা হচ্ছে মিডজার্নি মূলত ডিসকর্ড ভিত্তিক, হ্যাঁ, তো এটাতে ক্লিক করতে হবে, অ্যাড আসছে, অ্যাডে ক্লিক করে ফেলছি। দ্যাটস ওয়াই আমি একটু অবাক হয়ে গেছি, কারণ এটা সাধারণত এভাবে ওপেন হয়, মানে ডিসকর্ডের মাধ্যমে আর কি মিডজার্নিটা। তো আমরা এখানে চাইলে কন্টিনিউ ডিসকর্ড এখানেই দিতে পারি। তো মিডজার্নি দিয়ে আপনি এটা করবেন। আচ্ছা দেখি এখানে আমাদের জন্য ইমেজ জেনারেট করছে, জেমিনি দ্রুত ইমেজ জেনারেট করে ফেলবে। তো জেমিনি যে ইমেজটা জেনারেট করেছে আমরা ইমেজটাকে এখানে ডাউনলোড করি। তারপর আমরা হচ্ছে এখানে পোস্টের মধ্যে যাই, এই যে সাইটেস ফিচার ইমেজের মধ্যে গিয়ে আমরা এই ইমেজটাকে এখানে আপলোড করে দেব। ডেফিনেটলি আপনি যখন একটা ইমেজকে ওয়েবসাইটে আপলোড করবেন তখন ইমেজের যে টাইটেলটা এটাকে আপনি সুন্দর করে ঠিক করে দিবেন। আমরা তো এখানে যাতা দিলাম, অল্টারনেটিভ টেক্সট অবশ্যই সেট আপ করবেন, আদারওয়াইজ এটা কিন্তু মানে খুবই একটা ব্যাড আইডিয়া হবে আপনার জন্য। তো আমরা এখানে যাই এবং আমরা হচ্ছে এখান থেকে এই যে টাইটেলটা যেটা আছে যে ম্যাগনেসিয়াম ইওর বডি সাইলেন্ট হিরো, এই টেক্সটটাকে কপি করে নেব এবং আমরা এখানে যাই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে এটা দিয়ে দিলাম। তারপরে আমরা স্যাটেস ফিচার ইমেজ দিয়ে দেবো, তাহলে এটা আমাদের জন্য একটা ফিচার ইমেজ হয়ে গেছে। এরপর আমাদের এই যে টেক্সটটা এটা হচ্ছে কোন ক্যাটাগরির হতে পারে বলেন তো? এটা হতে পারে হচ্ছে উইলিংনেস, তাই না? তো আমরা উইলিংনেসটাকে কপি করলাম এবং আমরা একটা নতুন ক্যাটাগরি তৈরি করি। আমাদের ওয়েবসাইটে কোনো ক্যাটাগরি নাই, এজন্য আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করে আমরা এই ক্যাটাগরিটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা ক্যাটাগরি হলো উইলিংনেস নামে। এবার হচ্ছে ওয়েবসাইটের ট্যাগ, এই ট্যাগের মধ্যে আপনি দিতে পারেন হচ্ছে উইলিংনেস, তারপর আপনি দিতে পারেন হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, তারপর আপনি এখানে দিতে পারেন হচ্ছে ফিটনেস, হ্যাঁ, এরকম আপনি অনেক কিছুকে আপনি দিতে পারেন। আচ্ছা, আমার একটু পড়া দরকার ছিল, পড়ে পড়ে মানে আইডিয়া নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেটা করি নাই। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে দুইটা দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্ল্যাগের ভেতরে আপনি এখানে সাইলেন্ট হিরো, আমি এইভাবে এটাকে রাখবো। এই পারমালিংকটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার ওয়েবসাইটের এই পারমালিংকটাকে ঠিক করবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর এবং ফার্স্ট হবে। ওকে, এবার আমরা এই যে ওয়েবসাইটের মধ্যে লাইট স্পিড ক্যাশের ব্যাপারটা বা অন্য যা যা আছে এগুলো আপনাকে কনফিগার করতে হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে এখানে পাবলিশ করে দিলাম। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটে প্রথমবারের মতো একটা পোস্ট চলে আসছে। এই যে দেখেন, চ্যাটজিপিটি কি আমাদের জন্য ইমেজ রেডি করেছে? এখন রেডি হয় নাই আমাদের জন্য চ্যাটজিপিটি ভার্সন। তো আমাদের ওয়েবসাইটে ফার্স্ট যে ব্লগটা এটা আসছে। এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এটা একটা ব্লগ সাইট এবং আমরা যে থিমটা ব্যবহার করেছি সেটা 2025, আমি 2024 ইনস্টল করি। কারণ হচ্ছে 2025-এ যেটা হয়, আপনি ব্লগ পোস্ট করলে পুরো পোস্ট একবারে দেখেন, আপনার হোম পেজে দেখায়। আমি এটা চাই না, আমি চাই যে একটু শর্ট পোস্ট আকারে থাকবে। ব্লগ পেজে আমরা যাই, আমরা এখনো ব্লগ পেজ যেহেতু কনফিগার করি নাই যে কারণে এরকম, বা আমরা 2023 ইনস্টল করি। আচ্ছা, আমরা 2023টা ইনস্টল করে নেই। এবার আমরা যদি একবার রিলোড দেই তাহলে দেখেন এখন কিন্তু এটা এরকম হচ্ছে। আমার এই থিমও ভালো লাগতেছে না। আমরা অ্যাড নিউ থিমে যাই এবং এখান থেকে আমরা হচ্ছে একটা সুন্দর থিম চুজ করি, অ্যাস্ট্রা। হাসার কারণ হচ্ছে যে ঘুরে ফিরে অ্যাস্ট্রাই বেশি ব্যবহার করা হয়। ও অ্যাস্ট্রার উপরে কিন্তু, অ্যাস্ট্রা কাস্টমাইজেশনের উপর আমার কিন্তু চ্যানেলে একটা ভিডিও আছে, রিসেন্টলি পাবলিশ করেছিলাম, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কারণে। তো দেখেন ইনস্ট্যান্টলি আমাদের ওয়েবসাইটটা দেখতে অনেক সুন্দর লাগে এবং দ্যাটস ওয়াই আই লাইক অ্যাস্ট্রা। তো
তো দেখেন এই যে, এবং এই ব্লগ পোস্টের যে পেজটা এটাও কিন্তু দেখতে এখন অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের ওয়েবসাইটে মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখন আপনি চাইলে যদি লোগো পরিবর্তন করতে চান, আপনি যে এখান থেকে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যেয়ে আপনি অনায়াসে এটার লোগো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমাদের যেহেতু লোগো আছে, আমরা লোগোটা এখানে সেট আপ করেই দেই, আপলোড লোগো, এবং এটা হচ্ছে আমাদের লোগো। স্কিপ ক্রপিং, এই যে এখানে এটা চলে আসছে, এবং এটার উইডটাকে আমরা একটু কমিয়ে দেই এভাবে। এরপর হচ্ছে আমরা ট্যাগলাইনটা দেখাবো না, তো ট্যাগলাইনটাকে আমরা এই যে এখানে আমরা হাইড করে দিই। আচ্ছা, তাহলে দেখেন এখন কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগছে। এই এরিয়াটা পাবলিশ করে দিই। আমরা অন্য কোনো কিছু নিয়ে এখন কাজ করব না, কাস্টমাইজেশনে আমরা এখন সময় নষ্ট করব না। কাস্টমাইজেশন আপনি ঠিক যে জিনিসটা শিখতে চান, যেমন ধরেন এই অ্যাস্টার কাস্টমাইজেশন শিখতে চান, এটার জন্য আমার আলাদা ভিডিও আছে। এলিমেন্টর কাস্টমাইজেশন শিখতে চাইলে আলাদা ভিডিও আছে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতে চাইলে আলাদা ভিডিও আছে। প্রত্যেকটা টপিকের উপর যেহেতু আলাদা আলাদা ভিডিও আছে, আমার কাছে মনে হয় এই ভিডিওতে আমরা ওইসব ব্যাপার নিয়ে কথা না বললেও হচ্ছে। তো এবার আমরা এটাকে এখানে ক্লোজ করে দিলাম। এবার আপনি যখন পোস্ট করলেন, এরপর আপনার কাজ হচ্ছে লাইট স্পিড ক্যাশে যাবেন। লাইট স্পিড ক্যাশ করলে আপনার ওয়েবসাইটের ক্যাশিং প্লাগইনটা আপনি যখন এনেবল করবেন, এর ফলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে, এবং এর ফলে আপনার ইউজার যারা আছে এরা কিন্তু আপনার ওয়েবসাইট ব্যবহারের ব্যাপারে অনেক বেশি কনফিডেন্স পাবে, মানে যেহেতু ওয়েবসাইটটা ফাস্ট। তো ডু নট শো দিস অ্যাগেইন, বা আচ্ছা আমরা এটা এনেবল করি। এটা ক্লাউড সার্ভিস ইউজ করলে আপনার হচ্ছে ওয়েবসাইটের পুরো, আচ্ছা আমরা এটা ব্যবহার করবো না, এই ক্লাউড সার্ভিস ব্যবহার করলে আবার একটু প্যারা আছে, তো আমি ডু নট শো দিস অ্যাগেইন দিলাম। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলা ওদের প্রিসেট আছে, আমরা প্রিসেটে যাই। প্রিসেটে যাওয়ার পরে আমরা হচ্ছে যে অ্যাডভান্স যেটা রিকমেন্ডেড এটা ইউজ করবো। এটা করলে কি হবে, ডিফল্ট ক্যাশ পাবেন, হায়ার টিটিএল পাবেন, ব্রাউজার ক্র্যাশ পাবেন, তারপরে হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশন পাবেন, মোবাইল ক্র্যাশ পাবেন, এবং হচ্ছে যে গেস্ট মোড পাবেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউনিফিকেশন পাবেন, ফন্ট ডিসপ্লে অপটিমাইজেশন সব পাবেন। আমরা সিম্পলি এটা অ্যাপ্লাই প্রিসেট দিই। আপনি আরও ডিটেল দেখতে চাইলে সবগুলো পড়ে নিন। তাহলে আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, যে ইমেজ অপটিমাইজেশন আছে, আপনি যখন ইমেজ আপলোড করবেন, ইমেজগুলা পেজ আপলোড করলে পেজ অপটিমাইজ করবেন। এবার হচ্ছে অল ইন ওয়ান এসইওতে আমরা যাব। আপনি চাইলে ইওস্ট এসইও ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে প্রেফারেবল লাগে। এখানে এমন না যে আপনাকে এটাই ব্যবহার করতে হবে, বোথ ইজ গুড, অল ইন ওয়ান এসইও এবং ইওস্ট এসইও। তো এখানে হচ্ছে যে ইমপ্রুভ ইওর এসইও র্যাঙ্কিং, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে যে এখান থেকে, যেহেতু আমাদের এটা ব্লগ সাইট, তো এখানে হচ্ছে আপনার হোম পেজের টাইটেল, হ্যাঁ এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে যে সবগুলো যেভাবে এভাবে, এবং আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। অর্গানাইজেশন, সাইট টাইটেল, ট্যাগ লাইন, তারপরে কান্ট্রি, ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নম্বর দিবেন। লোগোর এখানে আপনি আপনার লোগোটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে গুগল সার্চে এটা খুব সুন্দরভাবে দেখাবে আর কি। তারপর আপনার যে সোশ্যাল লিঙ্কস আছে সেগুলো আপনি এখানে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এবং এখানে আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যখনই কোনো একটা পোস্ট করবেন সাথে সাথে সেটা গুগলের যে সার্চ ইঞ্জিনগুলো আছে বা গুগল মতো যে র্যাঙ্কিংগুলো এসইওগুলো আছে সেখানে হচ্ছে যেটা সেট আপ হয়ে যাবে আর কি। তো এগুলো আপনি এখান থেকে সেট আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। আরও যা যা চান, কিছু কিছু প্রো ফিচার আছে সেগুলো তো আমরা ইগনোর করবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স, এখানে এটাকে আমরা এভাবেই সেভ দিব যেভাবে আছে। যেমন হচ্ছে যে ওয়েবসাইটটা হচ্ছে লাইভ এবং হচ্ছে ইনক্লুড অল পোস্ট টাইপ, অ্যানেবল সাইট ম্যাপ, ডু ইউ হ্যাভ মাল্টিপল অথর্স, আমি দেবো ইয়েস যেহেতু আমরা চাই। রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট পেজ, অ্যানেবল ইমেল রিপোর্ট এবং সেভ চেঞ্জ। এরপর এখানে আমাকে বলছে যে আপনার ওয়েব অ্যানালাইজারের জন্য এটাই আপনার ইমেল, তো আমি দিলাম স্কিপ দিস স্টেপ, এই মুহূর্তে আমি এটা চাচ্ছি না। তারপরে গুগল সার্চ কনসোল, আমি এটাকেও পরে সেট আপ করবো। এরপরে আমরা এখানে দিব স্কিপ দিস স্টেপ, এরপরে ফিনিশ সেট আপ অ্যান্ড গো টু ড্যাশবোর্ড। তাহলে আমাদের অল ইন ওয়ান এসইও যেটা, এটা কিন্তু কনফিগার করা হয়ে গেছে। তো এটা কনফিগার করার সাথে সাথে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি যখন পোস্টে যাবেন, সেখান থেকে আপনি আপনার পোস্ট পেজটাকে এডিট করবেন, সাথে সাথে আপনি দেখবেন যে নিচে একদম নিচে চলে আসলে এখানে আপনি কিন্তু আরও কিছু কনফিগার করার সুযোগ পাবেন। অল ইন ওয়ান এসইও, আচ্ছা নাই। তো এখন আমরা এতক্ষণ পর্যন্ত তো ওয়েবসাইটটাকেই কনফিগার করলাম, তাই না? আমরা কিন্তু এখনো আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক বসাই নাই। তো এখন আমরা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক বসাবো। তো অ্যাফিলিয়েট লিঙ্ক বসানোর জন্য আপনার হাতে কিন্তু অনেক রকম অ্যাফিলিয়েট, এখন আপনি কী ধরনের অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন? মনে করেন সবচেয়ে বেশিরভাগ মানুষ যে অ্যাফিলিয়েটটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। তো আমরা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট ব্যবহার করতে চাই, তাহলে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের এই লিঙ্কে চলে আসবো, অ্যাফিলিয়েট সেন্টারে। এখান থেকে আমরা যাব সাইন আপে। এখানে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি দেবো ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব।
মনে করে নিচ্ছি যে আমাদের কোনো অ্যামাজনে অ্যাফিলিয়েট লিঙ্ক নাই। তো এখানে নেম আমরা দিলাম আমার নাম আলী, ইমেলের এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিই। তাহলে আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। আমি এটা সেভ করব না। এখানে আমাকে বলছে সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো এখানে আমাদের পাজল কি, চুজ অল দ্য বাস্কেট, কনফার্ম, সাকসেস। তো এবার আমাকে রিডাইরেক্ট করবে। এবার আমাকে বলছে যে আমাকে একটা ইমেল করেছে ওটিপি, আমি ওটা ক্লিক করব। এই যে, তো এবার আমরা হচ্ছে যে এই ওটিপিটা এখান থেকে নিলাম এবং এখানে এটাকে পেস্ট করে দিয়ে ভেরিফাই। এবার আমাকে বলছে ফোন নম্বর দিতে। আমরা ফোন নম্বর, এটাকে স্কিপ করার সুযোগ আছে, ফোন নম্বর অ্যাড করতেই হবে আর কি। তো বাংলাদেশ। আচ্ছা, তো অনেকক্ষণ ওয়েট করার পরেও অ্যামাজন থেকে মানে মেসেজ না পেয়ে হতাশ আমি। আচ্ছা, সবচেয়ে হ্যাপি ব্যাপার হচ্ছে যে আমাকে বলতেছে যে ইউ রিকোয়েস্টেড টু মেনি ওটিপি। তো যাই হোক, এটা যেভাবে থাকুক, আমরা বাকি অংশটা দেখি। তো আপনি যদি হোস্টিঙ্গারের যে প্লাগইনটা সেটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, আমরা যদি আবার এই যে হোস্টিঙ্গারে যাই, এখানে গেলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে গেলে দেখেন যে অ্যামাজন আছে। তো আপনি যদি অ্যামাজন চুজ করে কন্টিনিউ করেন, তাহলে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন বাংলাদেশ থেকে কাজ করব, তো আমরা দিব বাংলাদেশ, BAN, বা আপনি বাংলাদেশ যদি না পান আপনি হচ্ছে ইন্ডিয়া দিতে পারেন। তো ইন্ডিয়া দিলে amazon.in, যেহেতু বাংলাদেশে অ্যামাজন নাই সেক্ষেত্রে আপনি বাংলাদেশ পাবেন না। কিন্তু আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে চাইলে USA দিয়ে দিতে পারেন, এটা সবচেয়ে ভালো, amazon.com। এবার হচ্ছে ট্র্যাকিং আইডি। এই ট্র্যাকিং আইডিটা আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে পাবেন। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, অ্যামাজনে কিন্তু এপিআইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এপিআই দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। কিন্তু এপিআই যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে মিনিমাম 3টা সেল পেতে হবে অ্যামাজনে, আদারওয়াইজ আপনি এপিআই সেটিং পাবেন না। কিন্তু আপনি যদি হোস্টিঙ্গারের এই প্লাগইনটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এপিআই কিটা দরকার হবে না। আপনি জাস্ট হচ্ছে যে, আমি দেখছিলাম যে আমার কি আবার মেসেজ আসছে কিনা, ফোন সাইলেন্ট করা। তো এখানে এপিআই কিটা যদি আপনি পান সেক্ষেত্রে আপনার জন্য এটা লাভ ভালো। কিন্তু হোস্টিঙ্গারের এই অ্যাপের মধ্যে আপনি জাস্ট হচ্ছে ট্র্যাকিং আইডি দিতে পারবেন। এই ট্র্যাকিং আইডি যে কোনো অ্যামাজন অ্যাকাউন্টের মধ্যেই থাকে। তো ট্র্যাকিং আইডি দিয়ে আপনি কাজটা করে ফেলতে পারবেন। কিন্তু আমি আনফর্চুনেটলি এতক্ষণ ওয়েট করার পরেও অ্যামাজনের যে ট্র্যাকিং আইডি এটা আমি পাই নাই। এবং আপনি ট্র্যাকিং আইডি কোথায় পাবেন এটা দেখতে আপনি এখানে ক্লিক করলে আপনাকে নতুন একটা ট্যাবের মধ্যে ওরা কিন্তু আপনাকে দেখাই দিবে যে আপনি কোথায় পাবেন। তো আমি যেহেতু অ্যাকাউন্টে লগ ইনই করতে পারি নাই, যে কারণে আমাকে এটা দেখাচ্ছে না এই মুহূর্তে। এবং অ্যামাজনে হচ্ছে একটা ব্যাপার, যেটা হচ্ছে যে আপনি যদি টানা 180 দিন কোনো ক্লিক না পান, প্লাস হচ্ছে যে কোনো সেল না পান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা তারা ডিঅ্যাক্টিভ করে দিবে। এবং এই কারণে আমার হচ্ছে অ্যামাজনে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এই কারণে আমি আপনাকে ওইটা দেখাতে পারছি না। তো এখান থেকে আপনি ওটা কানেক্ট করে ফেললে এটা কিন্তু খুবই ইজি। আপনি আপনার পোস্টের মধ্যে ওদের উইজার্ড থেকেই পোস্ট মানে আপনি এটাকে সেট আপ করতে পারবেন। শুধু যে অ্যামাজন অ্যাফিলিয়েটই আপনি ব্যবহার করতে পারবেন এরকম না, অ্যাফিলিয়েট কিন্তু প্রায় প্রত্যেকটা কোম্পানির আছে। যেমন ধরেন এলিমেন্টর, এর অ্যাফিলিয়েট আছে। আপনি এলিমেন্টের উপর আর্টিকেল লিখলেন, এলিমেন্টের উপর ভিডিও বানালেন, পোস্ট করলেন, আমার ইউটিউবের চ্যানেলে এলিমেন্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নাই। আপনি এখানে সবার নিচে চলে আসলে, মানে যে কোনো ওয়েবসাইটের এরকম সবার নিচে চলে আসলে দেখেন যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন করতে পারবেন এবং জয়েন করে আপনি সেটার লিঙ্ক আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন, বা একটা ব্যানার বানিয়ে সেটা দিয়ে দিতে পারবেন। এবার আপনি মনে করেন হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট ব্যবহার করতে চান, এটা তো আপনি করতেই পারবেন। আপনি হোস্টিঙ্গার অ্যাফিলিয়েট, এই যে হোস্টিঙ্গার অ্যাফিলিয়েট প্রোগ্রামে গেলে এই যে হোস্টিঙ্গার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এখান থেকে আপনি এদের সব ডিটেলগুলো জেনে তারপর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আপনার ওয়েবসাইট আছে আপনি কিন্তু এইসব জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আবার আপনি মনে করেন যে হিল, তাই না, নাকি হিউয়েল, হ্যাঁ এটাই। এরা কিন্তু হচ্ছে হেলথের জন্য খুব ভালো, মানে অনেক হেলথ সাপ্লিমেন্ট এরা বানায়। তো আপনার ওয়েবসাইটটা কিন্তু এই রিলেটেডই, হেলথ সাপ্লিমেন্ট রিলেটেড। তো আপনি এদের ওয়েবসাইটের নিচে আসেন, এখানেও আপনি খুব সম্ভবত এদেরও অ্যাফিলিয়েট আছে আমি যতটুকু জানি। একটু দেখি, ওই যে পার্টনারশিপ, এই যে এখানে আপনি ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ক্রিয়েটর, তারপরে হচ্ছে পডকাস্টার অথবা মিডিয়া অর প্রেস, আপনি কোনটা সেটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং ওদের এখানে কিন্তু আপনি অ্যাফিলিয়েট হিসাবে এদের এখানে আপনি জয়েন করতে পারবেন, যেহেতু আপনার ওয়েবসাইটটা মনে করেন এই রিলেটেড। সেক্ষেত্রে আপনি নোশন অ্যাফিলিয়েট আছে, এই যে দেখেন নোশনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তারপরে ক্লিক আপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আমি যেহেতু এখন অ্যাফিলিয়েট লিখে লিখে সার্চ দিচ্ছি যে কারণে এখানে আপনাকে দেখাচ্ছে। এরকম অসংখ্য
প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে যে এরকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো আপনি ওয়েবসাইট বানায় রাখলে ওয়েবসাইটে আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করে করে অ্যাফিলিয়েটটা ব্যবহার করতে পারবেন। আবার আপনি মনে করেন কন্টেন্ট ক্রিয়েট করেন, তো কন্টেন্ট ক্রিয়েট করলে সেই কন্টেন্টগুলোর মধ্যে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন এবং সেখানে আপনার অ্যাফিলিয়েটগুলো থাকলে কন্টেন্ট থেকে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক, এবং বিভিন্ন জায়গাতে আপনি অ্যাফিলিয়েট যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাফিলিয়েট পাবেন না ইনিশিয়ালি, আপনার যদি ভালো ফলোয়ার না থাকে। আবার আপনি মনে করেন যে হ্যাঁ আমি এখন ভিডিওর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ভিডিও মানে জাস্ট ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে না, আমি ভিডিও মার্কেটিং করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি কন্টেন্ট বানাবেন চ্যাটজিপিটি দিয়ে বা জেমিনি দিয়ে, এগুলো দিয়ে আপনি কন্টেন্ট বানাবেন। ইমেজ বানাবেন হচ্ছে মিডজার্নি দিয়ে, এই যে আমরা মিডজার্নি ওপেন করেছিলাম, মিডজার্নি দিয়ে আপনি হচ্ছে ইমেজ বানাবেন। আর আপনার হচ্ছে যে ভিডিও বানাবেন হচ্ছে রানওয়ে এমএল দিয়ে, আমি দেখাই দিই রানওয়ে এমএল। এই ওয়েবসাইটটা খুব ভালো আপনার ভিডিও এডিটিংয়ের জন্য। এটা আচ্ছা আমরা আবার হচ্ছে স্পন্সরেড, আপনি দেখেন এটা কিন্তু এখানে কিন্তু রিসেন্টলি গুগলে একটু ভালোই ঝামেলা আছে। স্পন্সরের মধ্যে আমি রানো এমএল লিখে সার্চ দিছি, রানো এমএল, কিন্তু ওয়েবসাইটের নাম হচ্ছে পোলো এআই। আসলে কি তাই? এই যে দেখেন রানো এমএল হচ্ছে এই ওয়েবসাইট। হ্যাঁ, স্পন্সর অ্যাডে ক্লিক করার সময় একটু সাবধান, রানো এমএল দিলে প্রথমে রানো এমএলই দেখাচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আলাদা, তো এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, রানো এমএল, আমি আজকে সেকেন্ড টাইম এই সেম মিস্টেক করেছি। এখানে আপনি কিন্তু আপনি যে প্রম্পট দিবেন সেই প্রম্পটের উপর একটা আপনি যে ইমেজ বানাবেন, ধরুন চ্যাটজিপিটি, মিডজার্নিতে বা গুগলে যে কোনো জায়গায় আপনি যে ইমেজটা বানিয়েছেন সেই ইমেজের উপর আপনি কিন্তু এখানে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন এই রানওয়ে এমএল দিয়ে। ওকে, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা, আমি বলবো যে টুল ভিডিও বানানোর জন্য। আবার আপনি যদি অডিও জেনারেট করতে চান তাহলে আপনি চলে যাবেন ELEVEN LABS 11 ল্যাবস। হ্যাঁ, 11 ল্যাবস, এটা ঠিক আছে, এটা লিঙ্ক আবার ঠিক আছে। তো 11 ল্যাবস আপনি যাবেন, এখান থেকে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন, মানে আপনি টেক্সট দিবেন, টেক্সটের উপর ডিপেন্ড করে সে ভয়েস বানিয়ে দিবে। তো আপনি চাইলে এই এআই টুলগুলো দিয়েও আপনি কন্টেন্ট বানাতে পারেন, তবে জাস্ট এআই টুলের উপর ডিপেন্ড করে আপনি যদি কন্টেন্ট বানায় সেটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আমি যদি রিয়েল টক বলি তাহলে এটা খুবই টাফ। কারণ হচ্ছে যে এআই কন্টেন্ট আমরা খুব একটা পছন্দ করছি না, ওইটার মধ্যে সেম লেভেলের ওই লেভেলের হিউমার না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এআই কন্টেন্ট দেখি না। ইভেন আমরা কোনো একটা ভিডিওতে যদি দেখি এটা এআই কন্টেন্ট, কোনো একটা টেক্সট যদি দেখি আমরা বুঝি এটা এআই কন্টেন্ট, তাহলে আমরা সেই কন্টেন্টগুলো হিউম্যানলি আমরা খুব একটা পড়ি না। আপনি হয়তো ভাববেন যে আমি ভিডিও দিয়েছি সেটাতে 100 ভিউ হয়েছে, এই 100 ভিউ আপনি যদি 10টা না, আপনি যদি 100 ভিডিও দেন তারপরেও প্রত্যেকটার ক্ষেত্রে কন্টেন্টের কোয়ালিটি প্রায় সেম হবে। দুই একটাতে হয়তো আপনি অনেক ভিউ পাবেন, কিন্তু সেটা থেকে আপনি সেভাবে সেল পাবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাকে অলওয়েজ রিকমেন্ড করবো জাস্ট এআই কন্টেন্টের উপর পুরোটা ডিপেন্ডেন্ট না হয়ে ওটার মধ্যে একটু পার্সোনাল টাচ দিবেন, যেটা আমি আগেও আপনাকে বলেছি। তো এটা ছিল মোটামুটি একটা ক্র্যাশ কোর্স টাইপের, যেখানে আমি হচ্ছে আপনাকে সুন্দরভাবে দেখাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে সেট আপ করবেন, এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্কের এগুলো কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অনায়াসে আপনি সেট আপ করে ফেলতে পারবেন বা ওয়েবসাইটে বসাতে পারবেন। অ্যামাজন থেকে যে উইজেটগুলো দেয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, সেই উইজেটগুলো আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন। এটাও কিন্তু খুবই সিম্পল। আপনি পোস্টের মধ্যে যায়, যদি আপনি অল পোস্টেই যান, সেখানে আপনি যদি এই যে হোস্টিংগারের প্লাগইনটা ব্যবহার করেন তাহলে আপনি তো উইজেট সরাসরি অ্যামাজন অ্যাফিলিয়েটের উইজেটই আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি মানে হোস্টিংগারের এটা না ব্যবহার করেন, অন্য কোনো হোস্টিং ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে যে স্ল্যাশ পেস্ট করে আপনি এখানে লিখবেন HTML, তাহলে যে কাস্টম HTML এর ব্লক চলে আসবে। এই ব্লকের মধ্যে আপনি হচ্ছে অ্যামাজন থেকে আপনাকে যে লিঙ্ক দিবে সেটা আপনি বসাই দেবেন, অথবা অন্য কোনো ওয়েবসাইট হলে আপনি এরকম লিঙ্ক করে, এরকম একটা এরিয়া সিলেক্ট করে সেখানে লিঙ্ক করে এখানেও আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দেখাই দিতে পারবেন। তো অনেক অপরচুনিটি আছে আর্নিংয়ের, কিন্তু মূল ব্যাপার হচ্ছে আপনাকে এটা নিয়ে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আপনি যদি এটা নিয়ে কাজ না করেন তাহলে খুব একটা কাজে আসবে না। এবং আপনারা অনেকেই আছেন যারা ভাবতেছেন ভাই এখন এইসব ভিডিও কেন বানাচ্ছে, কিন্তু এটা মূল রিজন হচ্ছে আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন, এই কারণে ইভেন আমি এখন নোট করা শুরু করেছি আপনারা যা যা রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্টেড কন্টেন্টগুলো বানানো। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়, বাই দ্য ওয়ে আগে বলে রাখি যে আমার যে হোস্টিংগারের অ্যাফিলিয়েট লিঙ্ক এবং আমার কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। এবার আমি একটু অন্য কথা বলি, আমি রিসেন্টলি আবার হচ্ছে যে নোট করা শুরু করেছি আপনাদের রিকোয়েস্ট ওয়াইজ, কারণ আমি জানি এখন আসলে আমার কাছে ভিউ বা সাবস্ক্রাইবার কাউন্ট এগুলো সেভাবে ম্যাটার করে না, একটা সময় যেভাবে ম্যাটার করতো। আগে আমি প্রথম দিকে যখন কন্টেন্ট বানাতাম তখন যেমন আমার কাছে ম্যাটার করতো যে মানুষের উপকারে আসবে, আপনাদের উপকারে আসবে, সেটা এখনও আমার কাছে সেটাই ম্যাটার করে যে আপনাদের উপকারে আসবে। ভিডিওতে কয়টা ভিউ হয়েছে এটা ম্যাটার করে না। যেমন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে পাবলিশ করেছিলাম যে
যদি আমি স্টুডেন্ট হতাম তাহলে আমি এখন কিভাবে শিখতাম। আমি এরকম অনেক ভিডিও বানানোর আগে আমি জানি এই ভিডিওতে অত বেশি ভিউ হবে না, অনেক বেশি মানুষ দেখবে না, কিন্তু অল্প কিছু মানুষ দেখবে, সেখান থেকে অল্প কিছু মানুষের মাথায় ওই ইনসাইটসটা যাক, সেটা আমি চাই, সে কারণে আমি ওই কন্টেন্টটা বানাই। এখনও আমি সেটাই করছি, এবং আপনাদের যে রিকোয়েস্ট অল্প কিছু মানুষের জন্য হলেও আমার যদি ওইটা কাজে লাগে সেটা ভালো। যেমন অনেকে রিকোয়েস্ট করেছেন যে ওয়েবফ্লোর উপরে একটা ক্র্যাশ কোর্স দিতে, ফিগমার উপরে ক্র্যাশ কোর্স দিতে, পিএইচপির উপরে ক্র্যাশ কোর্স দিতে, তারপর পাইথনের উপরে ক্র্যাশ কোর্স দিতে। নোট দেখতে হবে, আরও অনেকগুলা আলাদা আলাদা সেপারেট কন্টেন্টের রিকোয়েস্ট আপনাদের ছিল। তো প্রত্যেকটা কন্টেন্ট আপনারা বুঝতে পারছেন, ক্র্যাশ কোর্স আপনি হয়তো দেখেন যে একটা ভিডিও, কিন্তু এটা বানাতে অনেক সময় লাগে, অনেক সময় দিতে হয়। তো যে কারণে হয়তো আমাকে সেভাবে আমি চাইলেই একদম দ্রুত দিয়ে দিতে পারি না, কাজ করতে হয়তো নিজের অফিসের কাজও তো আছে। হ্যাঁ, তো এই কাজটা করতে, ইউটিউব কন্টেন্ট বানাতে, ইউটিউব ভিডিও বানাতে আমার ভালো লাগে, বাট এটার উপর ডিপেন্ড করে আমার ক্যারিয়ার, আমার লাইফ চলবে না। এখান থেকে সেভাবে টাকাও আসে না। এক অ্যাফিলিয়েট, হোস্টিংয়ের অ্যাফিলিয়েট আছে, প্লাস মাঝে মধ্যে 2-একটা স্পন্সর পাই, সেটাই মনিটাইজেশন বা অন্য কোনো কিছু তো সেভাবে নেই না। তো সেক্ষেত্রে এটার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট তো আর হওয়া যায় না। এ কারণে হচ্ছে যে আমাকে নিজের অফিসের কাজ তো করতে হয়। তো সেটার ফাঁকে ফাঁকে আমি যখন সময় পাই, সেই সময়টাতে আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাবো ইনশাল্লাহ। আপনারা এখন যেভাবে আমাকে সাপোর্ট করছেন, পূর্বে যেভাবে সাপোর্ট করেছেন, আশা করি ভবিষ্যতে এভাবে সাপোর্ট করবেন। কোন টপিকে কন্টেন্ট চান সেটা কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।